সাইদের অবস্থা এখন শিথিলশীল আছে। জ্ঞান ফেরেনি বটে, কিন্তু অবস্থা খারাপও হয়নি। আর তামান্না জিভ দিয়ে তার ঠোঁট ভেজালো, শুকনো কণ্ঠে বলল, স্যার আমি সাদাত স্যারের খবর জানতে এখানে আসিনি। তো মেজর জেনারেল শাহিন সাদাত ভ্রু কুচকে তাকালেন। তামান্না তার জামার পকেট থেকে একটা খাম বের করে মেজর জেনারেল শাহিন সাদাতকে এগিয়ে দিল। স্যার এটাতে মেজর সাদাত স্যারের। মেজর জেনারেল শাহিন সাদাত খামটা হাতে নিয়ে চমকে উঠলেন। খামের উপরে বড় বড় করে তার নাম লেখা। শাহিন সাদাত তামান্নার দিকে প্রশ্নবোধক চোখে তাকালেন, কিছু বললেন না। তামান্না সম্ভবত সেই ইঙ্গিতের মানে বুঝতে পারল, নিচু গলায় বলল, স্যার মেজর সাদাতকে ট্রান্সফার করার সময় আমি তার কেবিন চেক করেছিলাম আগের প্রেসক্রিপশনের খোঁজে। তখন টি টেবিলের পেপার বইটের নিচে এই খামটা পাই। উপরে আপনার নাম লেখা ছিল, তাই ভেবেছিলাম স্যার বোধহয় আপনাকে এই চিঠি দিতে চাচ্ছে। মেজর জেনারেল শাহিন সাদাত তিক্ত ভঙ্গিতে একটু হাসলেন। খামটা উল্টে পাল্টে দেখতে দেখতে শ্লেষের স্বরেই বললেন, সাইদ আমাকে চিঠি লিখবে বলে তো মনে হয় না। লিখলে তো তোমাকে বা ফারুককে লিখতো। তোমরা তো ওর বেশি কাছের মানুষ। তামান্না সহজ গলায় বলল, আমরা কাছের মানুষ বলেই স্যার আমাদের চিঠি দেননি স্যার। মেজর সাদাত জানতেন যে আমরা দুজনেই খুব ভালো করে বুঝতে পারি তিনি কি বলবেন। অন্য যে কোনো সময় হলে সূক্ষ্ম এই অপমানের খোঁচা নিতে পারতেন না। মেজর জেনারেল শাহিন সাদাত চিৎকার চেঁচামেচি করে একসার করতেন, কিন্তু এই প্রথম তিনি কোনো প্রতিক্রিয়ায় দেখালেন না। ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তোমার কি মনে হয় তামান্না, আমার ছেলেটা বাঁচবে? আমার মনে হওয়া না মনে হওয়াতে তো কিছু যায় আসে না স্যার। যদি যেত তাহলে মেজর সাদাত অবশ্যই বেঁচে উঠত, কারণ এই দুনিয়ায় আমার মতো করে আর কেউ চায় না মেজর সাদাত ফিরে আসুক। তামান্না শান্ত কণ্ঠেই বলল কথাগুলো, কিন্তু ভেতরের অজস্র দুঃখগুলো যেন বারবার সহ্যের সীমানায় আঘাত করে চলছে। মেজর জেনারেল শাহিন সাদাত পূর্ণ চোখে তাকালো এই জুনিয়র অফিসারের দিকে। প্রশ্ন করলেন তামান্নাকে, মেয়ে, তুমি ঠিক কোন কারণে আমার ছেলের পাগলামিগুলোতে তাল দিয়েছো একেবারে এমন বেপরোয়া ভাবে? তামান্না ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। আপনাকে বললে আপনি বুঝবেন না স্যার। আপনি নিজের ছেলেকেই কখনো বোঝেননি, আর আমি তো দূরের কথা। ঝট করে চোখ তুললেন মেজর জেনারেল শাহিন সাদাত, চোখের তারায় চাপা রাখ। তিনি ঠান্ডা গলায় বললেন, সাইদের এই অবস্থার জন্য তুমি আমাকে দুষছো? তামান্না একটু হাসলো, অন্যমনস্ক স্বরে বলল, যেখানে আপনার ছেলে এত কিছুর পরেও আপনাকে একটা বারের জন্য দোষ দেয়নি স্যার, সেখানে আমি দোষ দেই আর কে? তামান্নার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল মেজর জেনারেল শাহিন সাদাত। থেমে থেমে বললেন, সাইদ আমাকে কখনো দোষ দেয়নি, সার্কিট হাউসে তাকে আটকানোর ঘটনাতেও না। না স্যার, আমি যতদিন মেজর সাদাতের সাথে কাজ করেছি এর মধ্যে একদিনও আমি মেজর সাদাতকে আপনার নামে একটা বাজে কথাও বলতে শুনিনি স্যার। হি ওয়াজ নট অনলি আ গুড আর্মি অফিসার, হি ওয়াজ আ গুড সান টু। তামান্না আবারও নিঃশ্বাস ফেলল। তামান্নার কথার উত্তরে একটা কথাও বলতে পারলেন না মেজর জেনারেল শাহিন সাদাত। তামান্না একটু থেমে বলল, আমি এখন আসি স্যার, বাসায় যেতে হবে। ইয়েস ইউ ক্যান গো তামান্না। মেজর জেনারেল শাহিন সাদাত বিড়বিড় করলেন। তামান্না খোঁড়াতে খোঁড়াতে সামনে হাঁটতে লাগলো। সে ক্রমাগত চোখ মুছছে। তামান্নার ইচ্ছে করছে চিৎকার কান্না করে কিছুক্ষণ কান্না করতে, তাতে যদি বুকের ভেতর জমাট বাঁধা কষ্টগুলো দূর হয়। কিন্তু কাঁদলো না তামান্না। মেজর সাদাতের কেবিনের দিকে মুখ ফিরিয়ে একবার তাকালো, অনমনীয় কণ্ঠে বিড়বিড় করলো, মেজর সাদাত, ইউ হ্যাভ টু কাম ব্যাক। তারপরই অবশ্য মুখ ফিরিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো তামান্না। মেজর সাদাতের ফিরে আসার আগ পর্যন্ত তাকে শক্ত থাকতে হবে, ইস্পাত কঠিন শক্ত। ঠিক সেই সময় ব্ল্যাক এজেন্সির ইন্টারোগেশন রুমের দরজা ক্যাচক্যাচ শব্দে খুলে গেল। এজেন্ট নিয়ন দেয়ালে ঠেস দিয়ে পা ছড়িয়ে বসেছিল, চোখ বন্ধ তার, যেন গভীর মনোযোগে কিছু ভাবছে। দরজার ক্যাচক্যাচ শব্দে চোখ কুচকে তাকালো সে। কর্কর শব্দে জ্বলতে নিভতে থাকা হলুদ বাতির আবছা আলোয় চেনা যাচ্ছে অনাহুত আগন্তুককে। এজেন্ট মার্স এসেছে। এজেন্ট নিয়ন একটু হাসলো, হাই তুলে বলল, আপনি না রেড লিস্টে ছিলেন? এজেন্ট মার্স ভারী গলায় বলল, তুমি ধরা খাওয়ার পরই আমার নাম রেড লিস্ট থেকে সরিয়ে ফেলা হয়েছে। আমি তো তোমার কাজেই অ্যাসিস্ট করা অভিযোগে রেড লিস্টে ছিলাম। তুমি ধরা পড়া মানেই অভিযোগও খতম। ড্যাম। মেঝেতে থু করে রক্তমাখা থুতু ফেললো এজেন্ট নিয়ন। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কিছু বলল না এজেন্ট মার্স। এরকম কথার কোনো উত্তর হয় না। এজেন্ট নিয়নই আবার মুখ খুলল, তরল গলায় বলল, তা এত রাতে এখানে কি জন্য এসেছেন ভাই? মার খাওয়া নিয়নকে দেখতে? এজেন্ট মার্স অন্যদিকে মুখ ফেরালো। এজেন্ট নিয়নের দিকে তাকানো যায় না। 4 দিনেই সমস্ত শরীরে কালশিটে পড়ে একাকার। এজেন্ট নিয়ন হাসি হাসি স্বরেই বলল, ভাই এটা তো কিছুই না। 4 দিন হয়ে গেল অথচ সিফ আমার হাত পা ভেঙে ফেলে দেয় না, বিশ্বাস হয়? এজেন্ট মার্স চাপা গলায় বলল। স্টপ ইট নিয়ন। এজেন্ট নিয়ন তার কথা শুনল বলে মনে হয় না। একই স্বরে বলল,
চিফের আগে ইন্টাগ্রেশন কেসে চিফ নাকি প্রথম দিনই বান্দার 4টা আঙ্গুল কেটে ফেলেছিল। সেদিক দিয়ে আমি লাকি। ফর গড সেক নিয়ন, শাট দ্য হেল আপ। ধৈর্যহারা হয়ে চেঁচিয়ে উঠল এজেন্ট মার্স। হাসি মিলিয়ে গেল এজেন্ট নিয়নের মুখ থেকে। ঠান্ডা গলায় বলল, শুনতে ভালো লাগছে না তো? ভালো লাগার কথাও না। আফটার অল আপনি তো চিফের বিশ্বস্ত কুত্তা। এজেন্ট মার্স চাপা গলায় বলল, নিয়ন, চিফ এখন ব্ল্যাক এজেন্সির এক্সপোজ কেস নিয়ে মারাত্মক ব্যস্ত। কালকের যাত্রার অ্যাড সিনিয়র এডিটর আফিক হাসান নাকি যেন না, ওই যে সাংবাদিক পাগলা কুত্তার মতো এই ব্ল্যাক এজেন্সির পেছনে লেগেছে। এই কয়েকদিন পত্রিকাতে প্রথম পৃষ্ঠাতে খবরের নামে একটা বোমা বের হয়েছে। ব্ল্যাক এজেন্সির ঘাম ছুটিয়ে দিচ্ছে ওই নিউজগুলো। চিফ এই ব্যাপারে ধামাচাপা দিতে এতটা ব্যস্ত যে তোমার ইন্টারোগেশন সিরিয়াস হওয়ার সুযোগও পাচ্ছে না। কালের যাতে এই পাগলা সাংবাদিক আফিক হাসান নিজের মামাকে চোরাচালানের দায়ে জেলে ঢুকিয়েছে সেই ব্যাটা না? দ্যাম, চিফের কপালে দুঃখ আছে। দাঁত বের করে হাসলো এজেন্ট নিয়ন। নিয়ন, বি সিরিয়াস। ব্ল্যাক এজেন্সির জন্য এখন সবচেয়ে মারাত্মক হুমকি যে ফাইলগুলো নিয়ে পালিয়েছো, সেই ফাইলগুলো না, বরং তুমি। ওই ফাইলগুলো এক্সপোজ হতে চলেছে। চিফ যে কোনো সময় তার ক্ষমতার জোরে তা আটকে ফেলতে পারবে, কিন্তু তোমাকে পারবে না। মানে বুঝতে পারছো? এজেন্ট মার্স কঠোর গলায় বলল। এজেন্ট নিয়ন সহজ গলায় বলল, চিফ আমাকে মেরে ফেলতে চাইছে না? স্বাভাবিক। আমি আর যত বাঁচবো ব্ল্যাকে দিচ্ছি কপালে খারাপই ততই বাড়বে। তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে নিয়ন। চিফ কালকে সকালে অফিসিয়াল অর্ডার দিয়ে দেবে, কিন্তু ইতিমধ্যেই পুরো ব্ল্যাক এজেন্সি জুড়ে জানাজানি হয়ে গেছে। মরিয়া হয়ে বলল এজেন্ট মার্স। কাল বিকালে তোমাকে ওপেন ফিল্ডে শুট করবে। শেষে ফেলল এজেন্ট এজেন্ট নিয়ন। হাসির কারণে জিদান। ঠোঁটের কোণের ক্ষতে টান লাগায় মুখ কুচকে ফেললো সে। বিরক্ত স্বরে বলল, আপনার কথা অনেক চেষ্টা করেও আশ্চর্য হতে পারছি না বলে দুঃখিত ভাই। আনুষা আর জিদান এমন মারটাই না মেরেছে। নিয়ন, তুমি বুঝতে পারছো না? অস্থির কণ্ঠে বলল এজেন্ট মার্স। সোজা হয়ে বসলো এজেন্ট নিয়ন। আমাকে এসব বলে আপনার লাভ কি? এজেন্ট মার্স স্থির চোখে এই পাগলাটে এজেন্টের দিকে তাকিয়ে রইল। তারপর থেমে থেমে বলল, ফাইলগুলো চিফকে দিয়ে দাও নিয়ন। স্থির চোখে এজেন্ট মার্সের দিকে তাকালো এজেন্ট নিয়ন। দাঁতে দাঁত পিষে বলল, কুত্তা বাচ্চা চিফ আপনাকে পাঠিয়েছে না ফাইলটা দিতে, আমি যাতে রাজি হই সেজন্য। এজেন্ট মার্স সরাসরি উত্তর দিল না, একই স্বরে বলল, ফাইলগুলো চিফকে দিয়ে দাও নিয়ন। এক জীবনে অনেক রক্ত দেখেছি নিয়ন, আর দেখতে চাই না। বিচিত্র হাসি ফুটে উঠল এজেন্ট নিয়নের ঠোঁটের কোণে। ঠান্ডা গলায় বলল, দীপ্তের ডেট অর্ডার সাইন করার সময় এই কথাটা মনে ছিল না? স্তব্ধ হয়ে গেল এজেন্ট মার্স। এজেন্ট মার্স। এর মানে এজেন্ট নিয়ন জানে। ব্ল্যাক এজেন্সি অনেক চেষ্টা করেছে দীপ্তি রিমুভ কেস ফাইলটাকে আপনার নাম মুছে ফেলতে, কিন্তু একটা ছোট্ট ডিটেলিং মিস করে ফেলেছে তারা। দীপ্তির ডেট অর্ডার ফর্ম আপনি হাতে লিখে ফিল আপ করেছিলেন, আর আমি আপনার হাতের লেখা খুব ভালো করে চিনি এজেন্ট মার্স। এজেন্ট নিয়নের কণ্ঠ শীতল থেকে শীতলতর হলো। এজেন্ট মার্স কিছু বলল না, শুধু পুরনো স্মৃতির খড়কুটোতে আবারও দাউ দাউ করে জ্বলে উঠল অনুশোচনার আগুন। এজেন্ট নিয়ন হাত দিয়ে ঠোঁটের কোণে রক্ত মুছল। সহজ স্বরে বলল, আপনি বরং দোয়া করেন চিফ যাতে আমাকে খুন করে এজেন্ট মার্স, নইলে আপনার কপালও খারাপই আছে। এজেন্ট মার্স উঠে দাঁড়ালো ক্লান্ত কণ্ঠে বলল, আই এম সরি নিয়ন, এই দোয়া আমি করতে পারছি না। দরজার দিকে এগিয়ে যেতে যেতে তার কথার সাথে যোগ করলো এজেন্ট মার্স, আমি চেষ্টা করব চিফ যাতে তার মত বদলায় নিয়ন। কেন, আপনার কি তাতে? হিংস্র কণ্ঠে বলল এজেন্ট নিয়ন। উত্তর দিল না এজেন্ট মার্স। দরাম করে দরজাটা লেগে গেল কেবল। এজেন্ট নিয়ন অবশ্য সেই প্রশ্নের উত্তর জানে। পুরো ব্ল্যাক এজেন্সির একমাত্র এজেন্ট মার্সের কাছে এজেন্ট নিয়ন কোনো কিলিং মিশন না, বরং অতি আদরের ছোট ভাই। এজেন্ট নিয়ন তাকে যত ঘৃণাই করুক, এজেন্ট মার্স শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাবে এজেন্ট নিয়নকে বাঁচিয়ে নিতে। এজেন্ট নিয়ন আলো আধারের মধ্যে হাসলো একটু। উপরে মুখ তুলে আপন মনে বলল, দীপ্তি, যখন সব ঠিক ছিল তখন কেন বুঝতে পারিনি আমার চারপাশের মানুষগুলো আমাকে এত গভীর মমতায় ঘিরে রেখেছে? আর যখন নাই বুঝলাম তখন এখন কেন? এখন তো আমার যাওয়ার সময় চলে এসেছে। টিকটিক করে সামনে এগোচ্ছে ঘড়ির কাঁটা। সেই সাথে এগিয়ে আসছে এজেন্ট নিয়নের মৃত্যুর সমন্নামা। কিন্তু সেই চিন্তায় বিন্দুমাত্র বিচলিত দেখালো না ব্ল্যাক এজেন্সি তুরুপের তাস এজেন্ট নিয়নকে। সেনাপ্রধান মহিউদ্দিন জাহাঙ্গীর ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে ঠেস দিয়ে চোখ বন্ধ করলেন। একটা ছোট সমস্যাকে বাড়তে দিলে সেই সমস্যা কিভাবে আকাশ ছুঁয়ে যায় মানুষের মুখে শোনা এই কথার আপাতত চাক্ষুষ প্রমাণ পাচ্ছেন তিনি। দিন 15 আগে ব্ল্যাক এজেন্সির অস্তিত্বের গুজব ছড়িয়েছিল।
পত্রপত্রিকা এই নিয়ে বিস্তর লেখালেখি করা শুরু করার পরও মহিউদ্দিন জাহাঙ্গীর খুব একটা গা করেননি। বাংলাদেশ চলে গুজবের উপর। আজকে এক গুজব নিয়ে মাতামাতি শেষ নাই, কিন্তু কালকেই আবার এই গুজব থেকে আরেক কাঠি বাড়া গুজব হাজির হবে। পাবলিক নিশ্চিন্তে আগের গুজব ভুলে গিয়ে নতুন গুজবের তালে নাচা শুরু করবে। এইবারও তাই ভেবেছিলেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 15 দিনে গুজব অনেকটা ধিমিয়েও গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে কালের যাত্রার পাগলা সাংবাদিক আফিফ হাসান বোমা ফাটালো। ব্ল্যাক এজেন্সির কাজই নিঃশব্দে আইনের ধরাছোঁয়ার বাইরে দেশের জন্য ক্ষতিকর মানুষগুলোকে নিঃশব্দে সরিয়ে দেওয়া। এই আফিফ হাসান যেন কোথা থেকে এই বছরে ব্ল্যাক এজেন্সির এই টাইপের ক্লিন আপ মিশনের লিস্ট জোগাড় করেছে। এখন কালের যাত্রার ফ্রন্ট পেজে প্রত্যেক দিন সে ধরে ধরে এক একটা ক্লিন আপ মিশনের পর্দা ফাঁস করছে। এই আফিফ হাসানকে নাকি হুমকি ধুমকি কোনো কিছুতে বিপর্যস্ত করা যাচ্ছে না। যাই বলা হচ্ছে সে নির্বিকার মুখে বলছে, হায়াত মওত সব আল্লাহর হাতে। আপনি আমাকে খুনের হুমকি দিতে দিতে মুখে ফেনা তুলে ফেললেও লাভ নাই। আমার মৃত্যু পূর্ব নির্ধারিত। যে মানুষ র্যাবের রিজিওনাল ডিরেক্টরের সামনে এই রকম কথা বলতে পারে তাকে আর কোনো কিছুতেই প্রলুব্ধ করার চেষ্টা সময় নষ্ট ছাড়া আর কিছুই না। সমস্যা হচ্ছে এই ব্যাপারটা আন্তর্জাতিক সংস্থাগুলোরও নজরে চলে এসেছে। সরকারের উপর কড়া চাপ আসছে ব্ল্যাক এজেন্সির বিষয়ক সমস্যার ব্যাপারে স্পষ্ট বিবৃতি দিতে। সরকার তার এই যন্ত্রণা আবার গছিয়ে দিয়েছে সেনাবাহিনীর ঘাড়ে। সেনাপ্রধান মহিউদ্দিন এমনিতেই হাজারো রকমের ঝামেলা সামলে কুল পাচ্ছেন না, তার উপর এই যন্ত্রণা মরার উপর খড়ার ঘাড় মতো হয়ে যাচ্ছে। সেনাপ্রধান মহিউদ্দিন জাহাঙ্গীর তবু শেষ চেষ্টা করেছিলেন। পরিচিত একজনকে দিয়ে 8 লাখ টাকা পাঠিয়েছেন আফিফ হাসানের কাছে। আফিফ হাসান নাকি সেই লোকটিকে 8 বার আস্তাগফিরুল্লাহ আর দোয়া ইউনুস পড়িয়ে বিদায় করে দিয়েছে। এরকম সমস্যার সবচেয়ে ভালো সামাল দিতে পারত মেজর জেনারেল শাহিন সাদাত, কিন্তু শাহিন সাদাতের ছেলে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন দশা। এই অবস্থায় শাহিন সাদাতকে কি করে এইসব কাজে পাঠাবে মহিউদ্দিন জাহাঙ্গীর? চিন্তায় চিন্তায় তার মাথার রগগুলো যখন দপদপ করছে, ঠিক তখনই দরজায় কড়া নাড়ল কেউ একজন। সেনাপ্রধান মহিউদ্দিন জাহাঙ্গীর সোজা হয়ে বসলেন, ভারী কণ্ঠে বললেন, আসো। ভেতরে ঢুকলো মেজর জেনারেল শাহিন সাদাত। শক্তপোক্ত লোকটার চেহারায় একদিনে বয়সের ছাপ পড়ে গেছে, চোখের নিচে গাঢ় কালি। সেনাপ্রধান মহিউদ্দিন জাহাঙ্গীর নিঃশ্বাস ফেলে বললেন, বলো শাহিন, তোমার ছেলের কি অবস্থা? ভালো না স্যার, আরও 2 দিন অবজারভেশনে রাখবে ডাক্তাররা। অবস্থার উন্নতি না হলে দেশের বাইরে নেওয়ার কথা ভাবতে হবে। ক্লান্ত গলায় বললেন শাহিন সাদাত। সেনাপ্রধান মহিউদ্দিন কফির কাপে চুমুক দিয়ে মুখ বিকৃত করলেন। প্রতিদিন যে লোক কফি বানায় আজও সেই কফিটা বানিয়েছে, তবু এত বিশ্বাস ঠেকছে কেন কে জানে। স্যার, আমি 7 দিনের জন্য ইমার্জেন্সি লিভের কথা ভাবছিলাম, যদিও বুঝতে পারছি সমস্যা চলছে। শাহিন সাদাত দ্বিধান্বিত কণ্ঠে বললেন, ইটস ওকে, তোমার ছেলের এত বড় অসুখ, লিভ পেয়ে যাবে। সেনাপ্রধান মহিউদ্দিন জাহাঙ্গীর ধীমে ধরা কণ্ঠে বললেন। শাহিন সাদাত মাথা নাড়িয়ে উঠে দাঁড়াতে গিয়েও থমকে গেল। চেয়ারে আবারও বসে পড়ে বলল, স্যার, ব্ল্যাক এজেন্সি রিউমারের ব্যাপারে কি করলেন? কিছু না, সরকার আর সুশীল সমাজ মিলে আমাকে পাগল বানাতে বাকি রেখেছে প্রায়। তিক্ত কণ্ঠে বললেন সেনাপ্রধান মহিউদ্দিন। মেজর জেনারেল শাহিন সাদাত কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তা করলেন, তারপর মুখ তুলে সহজ গলায় বললেন, স্যার, আপনি চাইলে আমি এর সমস্যার সমাধানে কাজ করতে পারি। কি? কিন্তু কিভাবে? টেবিলের দিকে আরো এগিয়ে এলেন মহিউদ্দিন জাহাঙ্গীর। স্যার, আমি আর 3 দিনের মতো বাংলাদেশে আছি। এই 3 দিনে আমি সব কিছু ঠিক করে দেব। আপনি শুধু আমাকে এনাফ অথরিটি দেন। মেজর জেনারেল শাহিন সাদাত স্বাভাবিক কণ্ঠে বলল, দেবো না কেন, 100 বার দেবো। তোমার যা লাগে নিও, জাস্ট এই যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করো। সেনাপ্রধান মহিউদ্দিন জাহাঙ্গীর আনন্দিত মুখে কফির কাপে চুমুক দিলেন। তারপর একটু থেমে গেলে মহিউদ্দিন জাহাঙ্গীর কিছুটা দ্বিধান্বিত স্বরে বললেন, কিন্তু তোমার ছেলে? দরজার দিকে পা বাড়াতে গিয়েও থমকে গেলেন মেজর জেনারেল শাহিন সাদাত। কিছুক্ষণ সময় নিয়ে বললেন, আমার ছেলে বুঝবে স্যার। সে সারা জীবন তার বাপের যন্ত্রণা চুপচাপ মেনে নিয়েছে। এই সামান্য ব্যাপারে সে দুঃখ পাবে না। দীর্ঘ 18 বছর পরে সহজ বাক্যটা উচ্চারণ করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল শাহিন সাদাতের চোখে পানি চলে এলো প্রায়। এই ঘটনার পরে আরও 5 ঘন্টা কেটে গিয়েছে। ঘোলাটে আকাশে সূর্য তার নিস্তেজ আলো ছড়াতে ছড়াতে অনেকখানি হেলে গিয়েছে পশ্চিমের দিকে। ঠিক সেই সময় সেনাবাহিনীর একটা জিপ গাড়ি এসে থামলো ব্ল্যাক এজেন্সির হেডকোয়ার্টারের সামনে। ঘটনাক্রমে ব্ল্যাক এজেন্সির চিফ তখন তার দোতলায় অফিস রুমের জানালার সামনে দাঁড়িয়ে সিগারেট টানছিল। এই সময় এজেন্ট হ্যারিস হুড়হুড় করে অফিসে ঢুকলো। ত্রস্ত কণ্ঠে বলল, চিফ, সেনাপ্রধানের লোক এসেছে। সেনাপ্রধানের পাঠানো লোক বাঘ ভাল্লুক কিছুই না। এরিস যেভাবে প্যানিক হতে হবে, তুমি তাদের আমার রুমে নিয়ে এসো। আর হ্যাঁ, চিফ তার সিগারেটটা টানা থামিয়ে চোয়াল ডলল। আনুশ আর জিয়ানকে বলবে অফিসের আশেপাশে যেন থাকে। ঢোক গিলল এজেন্ট হ্যারিস। ব্ল্যাক এজেন্সির ব্ল্যাক হাউন্ড হলো এই
আনুশ আর জিদান। চিফ যেহেতু আনুশ আর জিদানকে আশেপাশে থাকতে বলেছে, তার মানে বড় রকমের সমস্যা হতে পারে। অবশ্য বলার মতো কোনো সমস্যা হলো না। মেজর জেনারেল শাহিন সাদাত বেশ সহজ ভঙ্গিতে ব্ল্যাক এজেন্সির করিডোর মারিয়ে চিফের অফিসে ঢুকলেন। চিফও হাসি মুখে হাত বাড়িয়ে দিল। হ্যালো মেজর জেনারেল। মেজর জেনারেল শাহিন সাদাতও তার হাত ঝাঁকিয়ে সহজ গলায় বললেন, ইট ওয়াজ এ প্লেজার টু মিট ইউ চিফ। মহিউদ্দিন স্যার আমাকে ফোন দিয়েছিলেন। ব্ল্যাক এজেন্সির চরম সংকটে এগিয়ে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চিফ হাসি হাসি মুখে বলল, ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই। আমি ব্ল্যাক এজেন্সির জন্য কাজটা করছি না, সেনাবাহিনীর উপর এই ঝামেলা গুছিয়ে দেওয়া হয়েছে, সেই ঝামেলার নিষ্পত্তি করছি মাত্র। শানিত কণ্ঠে বললেন মেজর জেনারেল শাহিন সাদাত। হাসিটা মিলিয়ে গেল চিফের মুখ থেকে। চোখের তারা এক ঝলক আগুন দপ করে জ্বলে আবারও নিভে গেল। মেজর জেনারেল শাহিন সাদাত অবশ্য তার পাত্তা দিলেন না। চিফের দিকে কয়েকটা ফাইল এগিয়ে দিয়ে বললেন, কালকে সকাল 10টায় প্রেস ব্রিফিং হবে। সেনাপ্রধান মহিউদ্দিনের পক্ষ থেকে একজন মেজর জেনারেল এই মিটিং হোল্ড করবে। আমরা দাবি করব ব্ল্যাক এজেন্সি সেনাবাহিনীরই একটা অস্থায়ী ইউনিট ছিল। বাংলাদেশের মাদক আর অস্ত্র ব্যবসায় জড়িত অপরাধীদের আইনের আওয়ায় আনার জন্য তৈরি স্পেশাল ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের অপারেশন অনিচ্ছাকৃতভাবে কিছু মানুষ মারা যায়। কালকে যাত্রার হলুদ সাংবাদিকতার জন্য এই সামান্য ঘটনাকে তিল থেকে তাল বানানো হয়েছে এবং এই সমস্ত ক্লিন আপ মিশনে কোন ধরনের পরিকল্পিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি। দ্যাটস ইট। চিফ ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বলল, পাবলিক এত সহজে মানবে? পাবলিককে বোকা বানানো খুব সহজ চিফ। অল দ্য নিড ইজ জাস্ট এ স্টেটমেন্ট ফ্রম দ্য অথরিটি। অনেকটা ভুল স্বীকার করিয়া ক্ষমা প্রার্থনামূলক স্টেটমেন্ট। তার উপর সব দোষ কালের যাত্রার উপর চাপিয়ে দেওয়ার বাড়তি সুবিধা তো আছেই। মেজর জেনারেল শাহিন সাদাত নির্বিকার মুখে বললেন, ওকে, এভাবে যদি সমস্যার সমাধান না হয় তাহলে মেনে নিতে আপত্তি নেই আমার। চিফ কলম টেনে ফাইলের গোড়ায় সাইন দিল। মেজর জেনারেল শাহিন সাদাত ফাইলটা হাতে নিল। সাইন চেক করে টেবিলের উপরে রেখে শান্ত কণ্ঠে বলল, সমস্যার সমাধান তো হবে, কিন্তু তার আগে আমাদেরও যে কিছু দাবি আছে। চিফের ভ্রু কুঁচকে গেল। ঠান্ডা কণ্ঠে বলল, কি দাবি? মেজর জেনারেল শাহিন সাদাত সহজ গলায় বলল, এজেন্ট নিয়ন নামের একটা এজেন্ট আছে না আপনার? বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল ব্ল্যাক এজেন্সির চিফ। এজেন্ট নিয়নের কথা যে মেজর জেনারেল শাহিন সাদাত জানে, এই তথ্যই জানতো না সে। মেজর জেনারেল শাহিন সাদাত চিফকে তার চমকের ধাক্কা কাটিয়ে ওঠার সময় দিলেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, এজেন্ট নিয়নকে আমার লাগবে। এবার কঠোর শোনালো চিফের গলা। মেজর, আপনি বুঝতে পারছেন আপনি ব্ল্যাক এজেন্সির অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে কথা বলছেন? অভ্যন্তরীণ ব্যাপার? একটা খাদে কিনারে দাঁড়ানো অস্বস্তিবিহীন প্রতিষ্ঠানের আবার কোনো অভ্যন্তরীণ ব্যাপার থাকে নাকি? তরল গলায় বললেন মেজর জেনারেল শাহিন সাদাত। মেজর, তালহারা হয়ে চেঁচিয়ে উঠল ব্ল্যাক এজেন্সির চিফ। গলার ফ্রিকুয়েন্সি আর এক স্কেল উপরে গেলে আমি এই ফাইল ছিঁড়ে টুকরো করে ফেলবো চিফ। আর সেনাবাহিনীর সাহায্য ছাড়া আপনাদের বিষ নামিয়ে দেবে পাবলিক। কাজেই গলা নামান। কঠোর থেকে কঠোরতর হলো মেজর জেনারেল শাহিন সাদাতের কণ্ঠ। চিফ কিছু বলল না, আগুন ঝরা চোখে তাকালো কেবল। মেজর জেনারেল শাহিন সাদাত আরাম করে চেয়ারে হেলান দিলেন। সহজ গলায় বললেন, আমি আর 10 মিনিট এখানে বসবো, চাটা খাবো আর গল্প করব। এর মধ্যে এজেন্ট নিয়ন আমার গাড়ির পেছনের সিটে যেন বসা থাকে, সেটা আপনি নিশ্চিত করবেন। চাইলে মহিউদ্দিন স্যারকে ফোন দিয়ে সময় নষ্ট করতে পারেন, কিন্তু স্যারের উত্তরটা একই হবে। আর সেই উত্তরটা হলো মেজর জেনারেল শাহিন সাদাত যদি আপনাকে এখন বিষও খেতে বলে, আপনি সোনা মুখ করে সেই বিষটাও গিলে নিতে বাধ্য। টানটান উত্তেজনায় কাটলো এক মুহূর্ত। তারপর নীরবতা ভেঙে টেলিফোনটা নিজের দিকে টেনে নিল ব্ল্যাক এজেন্সির চিফ। ডায়াল টোন টিপতে টিপতে মেজর জেনারেল শাহিন সাদাতের দিকে তাকিয়ে চাপা গলায় বলল চিফ, আগুন নিয়ে খেলছেন আপনি মেজর, এর ফল ভালো হবে না। মেজর জেনারেল শাহিন সাদাত আবারও নির্বিকার মুখেই বললেন, ফল ভালো হবে না মন্দ হবে তা যদি আপনি ঠিক করতে পারতেন তাহলে এই দেশের কপালে দুঃখ ছিল। সন্ধ্যা 6:30টার দিকে ব্ল্যাক এজেন্সির 3 তলায় এজেন্ট মেডুসার রুমে হুড়মুড় করে ঢুকলো এজেন্ট অ্যারিস। এজেন্ট মেডুসা তার জিনিসপত্র গুছাচ্ছে। ট্রেনিং গ্রাউন্ডে ফেরত যাওয়ার পর হেড অফিসে একটা অফিসে আটকে রাখার কোনো মানে হয় না। এজেন্ট অ্যারিস ঢুকেই হড়বড় করে বলল, ম্যাম, কাহিনী শুনেছেন? সেনাবাহিনীর মেজর জেনারেল নাকি এজেন্ট নিয়নকে নিয়ে চলে গেছে।
এজেন্ট অ্যারিস মোটামুটি ভালো রকমের উত্তেজিত, কিন্তু তার উত্তেজনায় তাল মেলানোর মতো আপাতত কেউ নেই। এজেন্ট নিয়নের মতো রেড লিস্টেড এজেন্টকে নিয়ে কৌতূহল দেখানো ঝামেলা ডেকে আনতে পারে, এই অজুহাতেই সবাই যে যার কাজে ফিরে গেছে। কিন্তু এজেন্ট অ্যারিস এসব ঝামেলা ঝাঁটির থোড়াই কেয়ার করে। বিশেষ করে এজেন্ট মেডুসা কি পরিমাণের কাহিনী করে এজেন্ট নিয়নকে ব্ল্যাক এজেন্সিতে ফেরত এনেছে, এজেন্ট অ্যারিস নিজের চোখে তা দেখেছে। এখন এত কষ্টের খাঁচায় আটকানো সে এজেন্ট নিয়নকে সেনাবাহিনী এভাবে ব্ল্যাক এজেন্সির সামনে কলা ঝুলিয়ে নিয়ে গেছে, এই তথ্য এজেন্ট মেডুসা জানলে তার মুখের ভাব দেখার লোভ সামলাতে পারেনি এজেন্ট অ্যারিস। অবশ্য অনাকাঙ্ক্ষিত এই খবর এজেন্ট মেডুসাকে খুব বেশি বিচলিত করতে পেরেছে বলে মনে হলো না। সে এজেন্ট অ্যারিসের কথার উত্তর দিল এক অক্ষরে। তার মানে ডিওনকে 7টায় খুন করার যে অর্ডার ছিল সেটা বাতিল। টেবিলে কিল বসালো এজেন্ট অ্যারিস। আমরা যে এত এত কষ্ট করলাম, এই যে নিকট জীবন পর্যন্ত চলে গেল, তার কি কোনো দাম নেই? এজেন্ট মেডুসা বক্সের ভেতর ফাইল রাখতে রাখতে বলল, প্রথম অংশের খবরই খালি শুনেছ মনে হচ্ছে এজেন্ট এরিস। কেন? ব্রুকুচকে প্রশ্ন করলো এজেন্ট এরিস। আপনি আরো কিছু জানেন নাকি? ওই মেজর জেনারেল চিফকে বাধ্য করেছে এজেন্ট নিয়নকে তার হাতে ছেড়ে দিতে। চিফও ছেলাই পড়ে রাজি হয়েছে, কিন্তু তাই বলে এজেন্ট নিয়নকে যে ছেড়ে দেবে ভাবছো? এজেন্ট নিয়ন একটা টিকিং টাইম বোম, যে কোনো সময় চিফের বিষ নামিয়ে দিতে পারবে এই পাগলা এজেন্ট। এজেন্ট মেডুসা ফাইলগুলো গুছাতে গুছাতে বলল। কি বলতে চাইছেন সেটা বলেন তো। এজেন্ট অ্যারিস কৌতূহলী স্বরে বলল, সেনাবাহিনীর জিপ গাড়িটা ব্ল্যাক এজেন্সির পার্কিং লট ছাড়ার সাথে সাথেই আরেকটা কালো গাড়ি থেকে অনুসরণ করা শুরু করেছে। ওই গাড়িটা ব্ল্যাক এজেন্সির, আনুশ আর জিদান হলো তার প্যাসেঞ্জার। এবার বুঝতে পারছো তো? এজেন্ট মেডুসা তার জিনিসপত্র ভরা বক্সটা তুলে নিল, সামনে হাঁটতে হাঁটতে বলল, চিফের প্ল্যানটা আমি খুব ভালো করে বুঝতে পারছি এরিস। মেজর জেনারেলকে সে এখানেই মেরে ফেলতো, কিন্তু তাতে সেনাবাহিনীর রোষ এসে পড়তো ব্ল্যাক এজেন্সির ওপর। আর আপাতত ব্ল্যাক এজেন্সির এখন সেই রোষ সামাল দেওয়ার সামর্থ্য নেই। কাজে মেজর জেনারেল গাড়ি ব্ল্যাক এজেন্সির সীমানার বাইরে যাওয়ার পরেই আনুশ আর জিদান ওই গাড়িতে অ্যাটাক করবে। গাড়ির প্রত্যেকটা মানুষকে খুন করে অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দেবে। সেনাপ্রধানও এই অ্যাক্সিডেন্টকে দুর্ঘটনা মেনে অন্য একজন মেজর জেনারেলকে প্রেস ব্রিফিংয়ের দায়িত্ব দিয়ে দেবে। কেস ক্লোজড। এজেন্ট অ্যারিসের মুখ হাঁ হয়ে গেল। ব্ল্যাক এজেন্সি চিফ কিভাবে 20 বছর ধরে চিফের আসনটা ধরে রাখতে পেরেছে তাই প্রথম টের পেল সে। এজেন্ট অ্যারিস এজেন্ট মেডুসার সাথে তাল মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, ম্যাম আপনার খারাপ লাগছে না? এজেন্ট মেডুসা থমকে দাঁড়ালো। ঝাঁকুনি লেগে তার বক্সের জিনিসপত্রের স্তূপ থেকে একটা কলমদানি পড়ে গেল। মেডুসা তার হাতের বক্স নামিয়ে রাখলো। কলমদানিটা বক্সে তুলতে তুলতে বলল, খারাপ তো কিছুটা লাগছেই, বেচারা এজেন্ট দুটো বোঝার আগেই মারা পড়বে। সেটা তো বোঝাই যায়। মাথা নাড়ালো এজেন্ট হ্যারিস। এমনিতেই এজেন্ট নিয়ন ইন্টারোগেশনে প্রচন্ড মার খেয়ে কাহিল, তার উপর কথা শেষ করার আগেই হুট করে মেডুসার কথাটায় খটকা লাগলো এজেন্ট হ্যারিসের। ওয়েট, বেচারা এজেন্ট দুটো? ম্যাম আপনি এজেন্ট নিয়নের কথা বলছেন না? দুটো এজেন্ট কোত্থেকে? তারপরে নিজে নিজেই সে কথার মানে বুঝতে স্তব্ধ হয়ে গেল এজেন্ট হ্যারিস। ম্যাম আপনি বলতে চাইছেন আনুশ আর জিদান মারা যাবে? ব্ল্যাক এজেন্সির 2 ব্লাড হাউন্ড মারা পড়বে, এরকম মারা খাওয়া এজেন্ট নিয়নের হাতে? এজেন্ট মেডুসা তার বক্স হাতে অনেক দূর এগিয়ে গিয়েছিল। এজেন্ট হ্যারিসের কথায় সে মুখ ফিরিয়ে হাসলো। করিডোরের আলো আধারে কি অদ্ভুত রহস্যময়ী না লাগলো তার সে নিঃশব্দের হাসি। চাচা তুমি সাইড বের এই অবস্থায় কোথায় চলে গেছো? তোমার কি আসলেই নিজে ছেলের প্রতি কোনো মায়া দয়া নেই? ফোনের ওপাশ থেকে রাইদের গলা ফাটানো চেঁচানি ধাক্কা নিতে না পেরে ফোন কানের থেকে দূরে সরালো মেজর জেনারেল শাহিন সাদাত। মেজর জেনারেল শাহিন সাদাত নিজের অজান্তে ছোট্ট করে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আসলেই তিনি বাবা নামটা যোগ্য না, নইলে নিজের ছেলে এভাবে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে এই সত্যটা জানতে তার এতদিন লাগলো কেন? ওপাশে রাইদের চেঁচামেচিতে ততক্ষণ শেষ হয়েছে। মেজর জেনারেল শাহিন সাদাত শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, সাইদের কি অবস্থা? একটু আগে আবারও হার্টবিট আপ ডাউন করতে শুরু করেছিল, এখন মোটামুটি ঠিক আছে। কিন্তু তুমি কোন চুলায়? ভাই কি ইমার্জেন্সি বাইরে? রাইদের কথা শেষ হওয়ার আগেই ফোনটা খট করে রেখে দিলেন শাহিন সাদাত। তার ভাতিজার স্বভাব অনেকটা মাইকের মতো হয়ে গেছে, একবার শুরু করলে কানের পোকা নাড়িয়ে ছাড়ে। মেজর জেনারেল শাহিন সাদাত ফোনটা পকেটে ঢোকাতে ঢোকাতে তার পাশের যাত্রীর দিকে তাকালেন। একসময় ব্ল্যাক এজেন্সির বিখ্যাত এজেন্ট, এখন যদিও সে ব্ল্যাক এজেন্সির 1 নম্বর টার্গেট। এজেন্ট নিয়ন তার পাশের সিটে বসে আছে। মেজর জেনারেল শাহিন সাদাত
এর আগে এই ছেলের সাথে একবার দেখা হয়েছিল। সেই একবার সাক্ষাৎ এই ছেলেটা তার খেলা দেখিয়ে দিয়েছিল। মেজর জেনারেল শাহিন সাদাতের হাতে তুলে দিয়েছিল ডক্টর রিচার্ডসনের হিউম্যান এক্সপেরিমেন্টের তথ্য সংক্রান্ত একটা ফাইল, যে ফাইল থেকে শুরু হয়েছে সমস্ত কাহিনী। এরপর অবশ্য ছেলেটার সাথে মেজর জেনারেল শাহিন সাদাতের আর দেখা হয়নি, দেখার কথাও ছিল না। শাহিন সাদাত তার পাশে রাখা পানির বোতল এজেন্ট নিয়নের দিকে এগিয়ে দিল। ছেলেটার হাতে হাতকড়া পরানো, অবশ্য হাতকড়া না পরালেও তেমন কিছু আসতে যেত না। ছেলেটার সমস্ত শরীরে অসংখ্য মারের দাগ আর কালশিটে ভরা। এই অবস্থায় সাধারণ চলতে ফিরতেই তার জীবন বের হয়ে যাওয়ার কথা। তার উপর পেছনের সিট আর সামনের সিটে অস্ত্রধারী সেনা অফিসাররা বসে আছে। মেজর জেনারেল শাহিন সাদাত সহজ গলায় বললেন, ইউ মিট এগেইন লিটল বয়। এজেন্ট নিয়ন মেজর জেনারেল শাহিন সাদাতের দিকে তাকালোই না। হাতে পানির বোতল নেওয়া তো দূরের কথা, নির্লিপ্ত কণ্ঠে বলল, আমাকে বাঁচালেন কেন? মেজর জেনারেল শাহিন সাদাত পানির বোতলটা নামিয়ে রাখলেন। তিক্ত হাসি হেসে বললেন, মনে হচ্ছে অকৃতজ্ঞ হওয়াটা তোমাদের ব্ল্যাক এজেন্টদের রক্তে মিশে আছে। ও প্লিজ, আপনি নিজ ইচ্ছে আমার যান বাঁচাতে ছুটে এসেছেন, এই কথা ছাগলও বিশ্বাস করবে না। কাজেই মেজর জেনারেল শাহিন সাদাতের দিকে স্থির চোখে তাকালো এজেন্ট নিয়ন। সত্য কথাটা বলুন। মনে হচ্ছে আমি ইন্টারোগেশনে আছি। ভ্রুকুচকে তাকিয়ে বলল মেজর জেনারেল শাহিন সাদাত। যা খুশি ভাবতে পারেন, কিন্তু সত্য কথাটা আপনার জানতে বাঁচবে। এজেন্ট নিয়ন তার কালশিটে পড়া ঠোঁটের ব্যথায় সামান্য মুখ কুচকালো। হুমকি দিচ্ছ মনে হচ্ছে। একই রকম অবস্থায় তুমি আমার জান নেওয়ার কথা ভাবছো, সেটাই তো আশ্চর্যের বিষয়। হাসি ফুটলো মেজর জেনারেল শাহিন সাদাতের ঠোঁটের কোণে। আমি আপনার জান নেওয়াতে বিশেষ আগ্রহী নই, কিন্তু আশেপাশে হয়তো কোনো আততায়ী আপনার জান নেওয়ার জন্য ব্যগ্র হয়ে আছে। আমাকে সত্যিটা বললে আমি আপনার জানটা কোরবান হওয়ার থেকে বাঁচাতে পারবো। মোলায়েম স্বরে বলল এজেন্ট নিয়ন। তার কথা শুনে কে বলবে সে গত 4 দিন ব্ল্যাক এজেন্সির ইন্টারোগেশন রুমে ভয়ঙ্কর অত্যাচার সহ্য করেছে। মেজর জেনারেল শাহিন সাদাত কিছুক্ষণ এই দুর্বিনীত ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে তিনি খুব ভালো করে বুঝতে পারছেন ছেলেটা আসলে তাকে সামনে নিশ্চিত কোনো দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে। শাহিন সাদাত কথা বাড়ালেন না। পকেটে হাত দিয়ে একটা কাগজ বের করে এজেন্ট নিয়নের হাতে দিলেন। এজেন্ট নিয়ন কিছুটা অবাক হলো। মেজর জেনারেল শাহিন সাদাতের থেকে সে কিছু উত্তপ্ত বাক্যবান আশা করেছিল, এই কাগজের টুকরো না। অবশ্য কোনো প্রশ্ন করলো না এজেন্ট নিয়ন। মেজর জেনারেল শাহিন সাদাতের মতো মানুষ যে অর্থহীন কাজে সময় নষ্ট করবে না, এই তথ্য সে জানে। হাতকড়া পরানো হাতে এই কাগজের ভাঁজ খুলল এজেন্ট নিয়ন। খুলেই চমকে উঠল, এটা মেজর সাদাতের হাতের লেখা। ছোট ছোট গুছানো এই হাতের লেখা সে খুব ভালো করে চিনে। চিঠির শুরুটা ছিল অনেকটা এরকমের, আব্বা, তুমি যখন এই চিঠি পড়ছ তখন আমি খুব সম্ভবত মারা গিয়েছি, অথবা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আটকে আছি। তোমাকে আমি যতখানি চিনি, তুমি হাসপাতালের এক কোণে বসে চুপচাপ নিজেকে দোষে যাচ্ছ। নিজেকে নিজের কাছে অপরাধী বানাতে তোমার এমনিতে জড়িনি। আব্বা, আমার কথায় তোমার দুঃখ দূর হবে কিনা জানি না, তবুও বলছি আমার জীবনে এতটুকু আফসোস নেই। একটা জীবনে যা কিছু প্রয়োজন তার সব কিছু আমি পেয়েছি। যা কখনো পাওয়ার কথা ছিল না তাও পেয়েছি। কিছু ছোটখাটো দুঃখ ছিল, কিন্তু কার জীবনে দুঃখ থাকে না বলো? আব্বা, তোমাকে একটা কাহিনী বলি। আমার কাছে আমি প্রায়ই শুনতাম আমার একটা যমজ ভাই ছিল। আমার জন্মের ঠিক 1 মিনিট পর সে পৃথিবীতে আসে, কিন্তু পৃথিবীর আলো সে দেখেনি। আমার 1 মিনিটের ছোট ভাইটা জন্মের পরপরে মারা যায়। এই গল্পটা কি করে যেন আমার মনের ভেতর গেঁথে যায়। স্কুল কলেজের সময়টাতে আমার কোনো বন্ধু ছিল না। আশেপাশের সবাই আমাকে নিয়ে যখন হাসাহাসি করত, আমি তখন আমার ছোট ভাইকে আমার পাশে কল্পনা করে নিতাম। ভাবতাম আমার ছোট ভাইটা যদি বেঁচে থাকতো সে নিশ্চয়ই মহা মার্কুটে টাইপের হতো। কেউ আমাকে নিয়ে হাসাহাসি করলে এক খুশিতে তাদের মুখ বন্ধ করে দিত। ছোট হয়ে গভীর মমতায় তার রোবট বড় ভাইটাকে আঁকড়ে রাখত। তোমার বিশ্বাস হবে কিনা, আমি আমার পুরো স্কুল কলেজ লাইফটা পার করেছি আমার না দেখা ছোট ভাইয়ের কথা কল্পনা করে। বাস্কেটবল কোর্টে যখন একা একা খেলার সময়, টিফিনে ক্যান্টিনে একা একা খাওয়ার সময়, বা বিকেলে বাড়ি ফেরার সময় আমার ছোট ভাইকে আমি কল্পনা করে নিতাম। আমার নিঃসঙ্গ জীবনের অনেকটা অংশ জুড়ে ছিল আমার 1 মিনিটের ছোট আরেক সাদাত। এরপরে অনেকটা সময় কেটে গেছে। স্কুল কলেজের জীবনের কথা আমি যখন প্রায় ভুলতে বসেছি, ঠিক তখন সৃষ্টি করতে আমার জন্য অদ্ভুত একটা চমকের ব্যবস্থা করে রাখলেন। এজন্য নিয়ন উড়ে এসে জুড়ে বসলো আমার জীবনে। আমি পুরোপুরিভাবে হতভম্ব হয়ে আবিষ্কার করলাম একসময়ের আমার কল্পনা ছোট ভাইয়ের সাথে এই মাথা গরম ছোকরা এজেন্টের অসম্ভব মিল। এই ছিল মাথা গরম, রাগের মাথায় যা মরেছে করে বসে, সবাইকে যন্ত্রণা দিতে বদ্ধপরিকর, এবং সে একবার না, দুবার না, অসংখ্য বার আমার আর তামান্নার জীবন বাঁচিয়েছে।
আমি অসম্ভব দুঃখী ছেলেটার প্রতি নানাভাবে কৃতজ্ঞ। ছেলেটা খুব সম্ভব ব্ল্যাক এজেন্সির হাতে ধরা পড়েছে এবং ভয়ঙ্কর টর্চারের মধ্য দিয়ে যাচ্ছে। আব্বা, তোমার পক্ষে কি কোনোভাবে এজেন্ট নিয়নকে বাঁচিয়ে নেওয়া সম্ভব? তুমি বাংলাদেশের অসম্ভব ক্ষমতাধর মানুষদের মধ্যে একজন। তুমি চাইলে অনেক কিছু করতে পারো, যা এই সামান্য মেজর সাদাতের পক্ষে কল্পনাতীত। আমার সমস্ত জীবনে আমি তোমার কাছে কিছু চেয়েছি বলে মনে হয় না, আজকে চাইছি। তুমি নিশ্চয়ই তোমার মৃত্যু পথযাত্রী ছেলের শেষ ইচ্ছাটা অপূর্ণ রাখবে না। এতে সাইদ সাদাত। মেজর সাদাতের চিঠিটা পড়তে 2 মিনিটের মতো সময় লাগলো এজেন্ট নিয়নের। তারপরের 1 মিনিট লাগলো চিঠির বিষয়বস্তু মাথায় নিতে। মেজর সাদাতের শেষ ইচ্ছেটা তাকে নিয়েছিল। তার মতো একটা খুনির মধ্যে নিজের ছোট ভাইয়ের ছায়া দেখেছে মেজর সাদাত। মেজর জেনারেল শাহিন সাদাত ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, সাইদের অবস্থা ভালো না নিয়ন, তাকে দ্রুত বাইরে নিয়ে যেতে হবে। এই অবস্থায় আমি মরে গেলেও কোনো কাজ হাতে নিতাম না। এভাবে যেচে পড়ে ব্ল্যাক এজেন্সির যন্ত্রণা নেওয়ার তো প্রশ্নই আসে না, কিন্তু আমার কাজটা করতে হয়েছে। আমার মুখ চোরা ছেলেটা তার সারা জীবনে আমার কাছে কিছু চায়নি, এই একটা মাত্র জিনিস চেয়েছে। তা আমি কি করে পূরণ না করি বলো? এজেন্ট নিয়ন সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বড় করে দম নিল। তার সোজা হয়ে বলল, বস যখন বলেছে আমাকে বেঁচে থাকতে, তাহলে তো অবশ্যই বেঁচে থাকতে হয়। তাছাড়া বস এই কাহিনীতে ফেরার আগে সব দিক সামলানোর কাজ আমি ছাড়া আর কেই বা করতে পারবে। মেজর জেনারেল শাহিন সাদাত ভ্রু কুচকে তাকালেন। এজেন্ট নিয়নের মধ্যে একটু আগে শীতলতা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে কথায় বাচ্চা বাচ্চা ভাব নিয়ে এসেছে। এজেন্ট নিয়ন সহজ গলায় বলল, স্যার, সামনে মোড়ে গাড়িটা রাখেন। সেই শুরু থেকে ব্ল্যাক এজেন্সির গাড়ি আমাদের ফলো করছে। সামনে মোটামুটি নির্জন একটা রেল ক্রসিং আছে, আর এই নির্জন এরিয়াটাতে আমাদের ফার্স্টে দেবে। মেজর জেনারেল শাহিন সাদাত ভ্রুযুগল আরও কুচকে গেল। তিনি নিজেই অসংখ্যবার চেক করেছেন কেউ ফলো করছে কিনা, কিন্তু একবারও কেউ নজরে আসেনি তার। এজেন্ট নিয়ন তার মনের কথা পড়তে পারল কিনা কে জানে, কিন্তু সে নির্বিকার কণ্ঠে বলল, আপনি তাতে দেখতে পারবেন না স্যার। ব্ল্যাক এজেন্টরা লোকের চোখে ধুলো দেওয়া সিদ্ধহস্ত। তাদের দেখতে হলে আপনার হয় ইগুলোর মতো চোখ লাগবে, নয় আমার মতো 10 বছর অমানুষ হওয়ার ট্রেনিং নিতে হবে। মেজর জেনারেল শাহিন সাদাত সময় নিয়ে এজেন্ট নিয়নের কথা ভেবে দেখতে চাইলেন। তার আগে এজেন্ট নিয়নের হাতের হাত করায় ক্লিক জাতীয় শব্দ হলো। গাড়িতে ওঠার পরপরই এজেন্ট নিয়ন আলগোছে পাশের ফাইলের কোনায় লাগানো ক্লিপটা খুলে নিয়েছিল। সেটা দিয়ে এক নিমিষে হাত করা খুলে ফেলেছে সে। হাত করাটা নামিয়ে রেখে স্বাভাবিক স্বরে বলল এজেন্ট নিয়ন, সরি স্যার, আপনার অনুমতি না নিয়ে খুলে ফেললাম, কিন্তু হাতে আসলেই সময় নেই। এজেন্ট নিয়ন কিভাবে হাতকড়া মুক্ত হতে দেখা মাত্রই সামনের সিট আর পেছনের সিটের সেনা অফিসাররা এক ঝটকায় তাদের রাইফেলগুলো এজেন্ট নিয়নের কপাল বরাবর তাক করলো। এজেন্ট নিয়নকে তাতে খুব বেশি বিচলিত হতে দেখালো না। সে আত্মসমর্পণের ভঙ্গিতে 2 হাত উপরে তুলে বলল, শাহিদ স্যার, আপনি খুব ভালো করে জানেন আমাকে আপনার বিশ্বাস করা উচিত। এজেন্ট নিয়নকে করা কিছু বলার জন্য মুখ খুলবে মেজর জেনারেল শাহিন সাদাত। ঠিক সেই সময় গাড়ির রিভিউ মিররে এক ঝলকের জন্য কালো গাড়ির ছায়া দেখে চমকে উঠলেন তিনি। স্তব্ধ চোখে এজেন্ট নিয়নের দিকে তাকালেন মেজর জেনারেল শাহিন সাদাত। এজেন্ট নিয়ন সেই দৃষ্টির মানে বুঝলো। শান্ত এবং ঠান্ডা কণ্ঠে বলল, আই জাস্ট নিড এ গান স্যার। আনুশ, তোর কি মনে হয় এই মেজর জেনারেল নিয়নকে এত কাহিনী করে কেন নিয়ে যাচ্ছে? হাতের রিভলভার হাত বুলাতে বুলাতে বলল এজেন্ট জিদান। সে আর এজেন্ট আনুশ দীর্ঘ 30টা মিনিট সামনে মেজর জেনারেলের গাড়িটাকে অনুসরণ করে চলছে। মারাত্মক দক্ষতার সাথে আড়ালে থেকে কাজটা করছে তারা। কাকপক্ষীয় টের পাওয়ার কথা না। এখন গাড়ির গতিপথের 2 পাশে সবুজ সেগুনের বন। ঢাকা শহরের এই ধরনের রাস্তা বিরল, তবে বেশি দূর বিস্তার লাভ করতে পারেনি। সেগুন বনের অপর পাশে আবার ব্যস্ত রাজপথ। এই রাস্তাটায় সাধারণ মানুষের যাতায়াত খুব কম। বিশেষায়িত সংস্থার গাড়ি ছাড়া অন্য গাড়ি সহজে ঢোকে না এই রাস্তায়, তাই ভালোই নির্জন বলা যেতে পারে। আনুশ গাড়ির স্টিয়ারিংয়ে হাত রাখলো। সামনের দিকে স্থির, সতর্ক চোখ, এক চুলও সরল না, তবে শান্ত গলায় বলল, হবে তো কোনো ঝামেলা। শুনেছি ওই মেজর জেনারেলের ছেলের সাথে ভালো পেস কষিয়েছে বদ্দা। জিদান হাই তুলতে তুলতে বলল, তোর প্ল্যানটা কি সেটাই বুঝতে পারছি না। মেজর জেনারেলের বডিগার্ড আছে 4টা, সবার হাতে গান। একজনকে মারতে গেলে আরেকজন কাজ দফা করে দেবে। ঠিক সেই সময় সামনে যে গাড়িটাকে অনুসরণ করছিল তারা সেটা বাঁক নিল। মিনিট 2 জন্য অদৃশ্য হয়ে গেল তাদের ইগল চোখের আওতা থেকে। এই সামান্য বিচ্যুতিতে অবশ্য দুজন আর কেউ বিচলিত হলো না। একটু পরে আবার শিকারকে চোখের নিশানা এনে ফেলবে ব্ল্যাক এজেন্সির 2 ব্লাড হাউন্ড। আনুশ স্টিয়ারিং হুইল ঘোরাতে ঘোরাতে জিদানের প্রশ্নের উত্তর দেওয়ার ভঙ্গিতে বলল, সামনে রেল ক্রসিং পড়বে, মেজর জেনারেলের গাড়িও থামবে। ওই গাড়িটা দেখছিস?
এটাকে সোজা মেজর জেনারেলের গাড়ির ওপর উঠাতে দেব। সংঘর্ষের একেবারে আগ মুহূর্তে আমি বলার সাথে সাথেই চলন্ত গাড়ি থেকে লাফিয়ে নেবে পড়বি, ব্যাস। জিদান তারিফের ভঙ্গিতে মাথা নাড়ালো, বলল, যারা কপাল গুনে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে তাদের নিয়ে আবার ঝামেলা, ধরে ধরে খুন করতে হবে, বিরক্তিকর। এত আলসেমি করতে মনে চাইলে ব্ল্যাক এজেন্সিতে আসতেস কোন দুঃখে? হালকা গলায় বলল আনুশ। খোঁচা না মেরে ওয়েট আনুর সামনে। প্রথম বাক্য পূরণের আগে গলা ফাটিয়ে চেঁচালো এজেন্ট জিদান। এজেন্ট জিদানের এভাবে চেঁচানোর কারণ আছে। তাদের গাড়ি রাস্তার সামনের বাঁকটা এইমাত্র ঘুরছে। ঘোরার পরপরই যা দেখেছে তারা তাতে ক্ষণিকের জন্য কড়া ভিমড়ি খেয়েছে দুজনাই। জিদান অস্থির প্রকৃতি দেখে চেঁচিয়েছে। আনুশের মাথা ঠান্ডা বলে সে চুপচাপ হজম করে নিয়েছে এই যা পার্থক্য। রাস্তার অন্য প্রান্তে এজেন্ট নিয়ন দাঁড়ানো। সারা গায়ে এত এত মার নিয়ে এই ছেলে এখনও দাঁড়াতে পারছে, এটাই আশ্চর্যের ব্যাপার। কিন্তু তার থেকে বড় আশ্চর্যের ব্যাপার, মেজর জেনারেল গাড়ি আচমকা কোথায় উধাও হলো, আর উধাওই যখন হলো এই যদি এজেন্ট নিয়নকে কেন ফেলে গেল। জিদান ড্যাশবোর্ডে রাখা রিভলভার হাতে তুলে নিতে নিতে বলল, আনুশ, এই যে নিয়নের চাল হতে পারে এটা। গাড়ি থামালেই আসল শয়তানি শুরু করবে। দাঁতে দাঁত পিষল আনুশ, চাপা গলায় বলল, গাড়ি থামাতেই বা যাচ্ছে কে? কি আনুশ, তুই নিয়নের উপরেই গাড়ি চালিয়ে দেওয়ার কথা ভাবছিস না তো? জিদান সামান্য চমকালো। জিদানের কথার উত্তর দিল না আনুশ। তার আগেই গ্যাস পেডালে কড়া চাপ দিল সে। গো গো শব্দ করে গতি বাড়ল গাড়িটা। দ্বিগুণ গতিতে এগিয়ে যেতে লাগলো এজেন্ট নিয়নের দিকে। গাড়িটা এজেন্ট নিয়নের থেকে মিনিট 5 দূরত্বে আছে। ঠিক সেই সময় এজেন্ট নিয়ন মুখ তুলে তাকালো গাড়ির আরোহীদের দিকে। ঠোঁটের কোণে এক টুকরো শীতল হাসি ফুটে উঠল তার। পরের সেকেন্ডে এক ঝটকায় পেছনে আড়াল করা হাতটাকে সামনে আনলো এজেন্ট নিয়ন। হাতে চকচক করছে কালো রঙের ছোট একটা রিভলভার। বিনা দ্বিধায় ট্রিগার টানলো এজেন্ট নিয়ন। হাতে চকচক করছে কালো রঙের ছোট একটা রিভলভার। বিনা দ্বিধায় ট্রিগার টানলো এজেন্ট নিয়ন। এলোপাতারি নিশানায় প্রথম 4টে গুলি লাগলো গাড়ির সামনের কাছে। ঝনঝন করে গাড়ির কাজ খসে পড়ল আনুশ আর জিদানের উপর। এজেন্ট আনুশের নিজের অজান্তে আত্মরক্ষার তাগিদে নড়ে গেল স্টিয়ারিং হুইলের উপর রাখা হাতটা। যান্ত্রিক গাড়ি সে ভুলটা সামলাতে পারল না। নিশানা বদলে সাঁ করে গাড়িটা বাম দিকে ঘুরে গেল। প্রচণ্ড গতির জন্য ব্রেক টেনেও লাভ হলো না। দরাম করে বাড়ি খেল রাস্তার পাশের বিশাল সেগুন গাছে। হলিউডের সিনেমার থিওরি অনুযায়ী শত্রুপক্ষের গাড়ির অবস্থার 12টা বেজে গেলেও এজেন্ট নিয়নের বীর বিক্রমের মতো দাঁড়িয়ে থাকার কথা। কিন্তু বাস্তবতার কড়া চাপড় সেও খেয়েছে। গাড়িটা তাকে পিষে ফেলেনি ঠিকই, কিন্তু শেষ মুহূর্তে ঘুরে যাওয়ার আগে তাকে প্রচণ্ড ধাক্কা দিয়ে গেছে। ছিটকে রাস্তার কিনারায় পড়েছে এজেন্ট নিয়ন। প্রচণ্ড ব্যথায় কুকড়ে গেল এজেন্ট নিয়ন। হাতে পায়ের নুন ছাল তো উঠে গেছে বটেই, মাথায় আর বুকে প্রচণ্ড জোরে বাড়ি লেগেছে। এতটাই জোরে যে ফিনকি দিয়ে রক্ত বেরোলো তার মুখ থেকে। চোখ বন্ধ করলো এজেন্ট নিয়ন। ব্ল্যাক এজেন্সির ইন্টারোগেশন রুমে টর্চারের সাথে ব্যথা যুক্ত হয়ে সহ্যের শেষ সীমায় পৌঁছে দিচ্ছে একেবারে। এজেন্ট জিদানের মাথা ঠুকে গেছে গাড়ির ড্যাশবোর্ডে। এছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি। ড্রাইভিং সিটে থাকায় আনুশ কড়া মারটা খেয়েছে। বেকায়দায় বা পাটা দুমড়ে মুচড়ে যাওয়া সিটের সাথে আটকে গেছে। এজেন্ট জিদান গাড়ির মেঝেতে থেকে রিভলভার কুড়িয়ে নিতে নিতে বলল, আনুশ, ঠিক আছিস? আনুশ তার পাটা মুক্ত করার ব্যর্থ চেষ্টা চালাতে চালাতে মুখ বিকৃত করলো। চাপা গলায় বলল, হ্যাঁ মহা ঠিক আছি। জিদানের পাশের গাড়ির দরজাটা ভোঁচকে গাড়ির কাঠামোর সাথে আটকে গেছে। জিদান লাথি মেরে মেরে দরজাটা খুলতে খুলতে বলল, বলদের মতো গাড়ি চালাবি আর এইসব হবে না? আনুশ রাগে দুঃখে ঠোঁট কামড়াচ্ছে। মুক্ত পাটানি প্রাণপণে আটকে পড়া পায়ের উপরে দুমড়ানো ধ্বংসাবশেষ সরাতে সরাতে বলল, তুই আগে এজেন্ট নায়ককে দেখ, আমি এর মধ্যে বের হয়ে যাব। জিদান ততক্ষণে গাড়ির দরজা খুলে ফেলেছে। এজেন্ট আনুশের কথা সে অমান্য করতে পারল না। ভালো যুক্তির কথা এটা। আনুশকে উদ্ধার করতে গেলে এজেন্ট নিয়ন সময়ের মধ্যে গুছিয়ে উঠে দাঁড়ালে মহা সর্বনাশ। ব্ল্যাক এজেন্সি তুরুপের তাসের খেলা তো তারা একটু আগেই দেখলো। এজেন্ট জিদান অসম্ভব সতর্ক ভঙ্গিতে পিস্তল হাতে বের হলো। বের হয়ে বুঝতে পারলো এতটা সতর্ক হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এজেন্ট নিয়ন মাটিতে কালশিটে পড়া হাত দুটো ঠেকিয়ে উঠে বসার চেষ্টা করছে, কিন্তু রক্তাক্ত পাজোড়া কুলিয়ে উঠতে পারছে না সে চেষ্টার সাথে। মরার উপর খরার ঘা হিসেবে আবারও এক ঝলক রক্ত গড়ালো এজেন্ট নিয়নের মুখ থেকে। এজেন্ট জিদান 1 সেকেন্ডও দেরি করলো না। সোজা এজেন্ট নিয়নের বুক বরাবর নিশানা করে গুলি করলো। 1 বার না 2 বার না 3 বার। উপর হয়ে রাস্তায় পড়ে গেল এজেন্ট নিয়ন একেবারে স্থির। এজেন্ট জিদান স্বস্তির নিঃশ্বাস ফেলে রিভলভার নামালো। ঘাড়ের কাছে চিনচিনে ব্যথায় হাত বুলাতে বুলাতে ঘুরে দাঁড়ালো। তাদের ধ্বংসপ্রায় গাড়িতে আটকা পড়া এজেন্ট আনুশার দিকে এগিয়ে যাবে এমন সময় বিদ্যুৎ ঝলকের মতো সত্যটা মাথায় আঘাত হানল তার। প্রচণ্ড উত্তেজনা আর একটু আগের অ্যাক্সিডেন্টে আঘাত, তার ব্যথার প্রভাবে যা চোখ এড়িয়ে গেছে এজেন্ট জিদানের রক্ত। 3টা গুলিতে
আসলে এতটুকু রক্ত ঝরেনি এজেন্ট নিয়নের বুক থেকে। আশেপাশের রক্তগুলো আগেই সেখানে ছিল। এজেন্ট নিয়নের আহত অংশগুলো থেকে ঝরে পড়া রক্ত। চরকির মতো পাক খেয়ে ঘুরে দাঁড়ালো এজেন্ট জিদান। তবে তার আগে এজেন্ট নিয়ন উঠে বসে তার হাতে রিভলভারের নিশানা ঠিক করে ফেলেছে। চাপা হাসি হাসলো ব্ল্যাক এজেন্সি তুরুপেত্তাস। তোর আমার মাথাটা আগে নিশানা করা উচিত ছিল, গর্ত। সেনাবাহিনীর মেজর জেনারেলের বডিগার্ডের গায়ে বলতে গেলে সবসময় বুলেট প্রুফ জ্যাকেট থাকে। তার উপর আজকের কাজটা ব্ল্যাক এজেন্সির সংক্রান্ত বলে আরও এই বিপদসংকুল। সেই হিসেবে 4 জন বডিগার্ড সেনা অফিসারই তাদের জামার নিচে পাতলা আধুনিক বুলেট প্রুফ জ্যাকেট পরে এসেছে। গাড়ি থেকে নামার সময় রিভলভার নেওয়ার সাথে সাথে বডিগার্ডের বুলেট প্রুফ জ্যাকেটটা পরে নেমেছে এজেন্ট নিয়ন। ব্ল্যাক এজেন্সির ব্লাড হাউন্ডের সাথে লড়াইয়ে নামার আগে অগ্রিম সতর্ক পদক্ষেপ। এজেন্ট নিয়নের রিভলভারে আরেকবার আগুন চলল। গরম বুলেট বাতাসে শীষ কেটে সোজা এজেন্ট জিদানের কপাল ভেদ করে বের হয়ে গেল। দরাম করে মাটিতে আছড়ে পড়ল এজেন্ট জিদানের প্রাণহীন দেহ। এজেন্ট আনুশ ততক্ষণ তার পা মুক্ত করে ফেলেছে। ঠিক সেই সময় এজেন্ট জিদানের বিনাশ পর্ব ঘটে গেল তার চোখের সামনে। আনুশের গলা চিরে বের হয়ে এলো চিৎকার। জিদান! এজেন্ট নিয়ন তার পিস্তল আনুশের দিকে নিশানা করে ট্রিগার টানল বটে, কিন্তু এবার আর বুলেট বের হলো না। ক্লিক জাতীয় শব্দ হলো, কেবল গুলি শেষ। এজেন্ট নিয়ন আর কিছু বুঝার আগে তার হাতের বুলেট শূন্য রিভলভার খসে পড়ল। মাথা চেপে ধরল সে। আচমকা মাথাটা বাই বাই করে ঘুরছে, যেন মাথার ফাটা অংশটা রক্তে মাখামাখি হয়েছে। এখন রীতিমতো ঘোলাটে লাগছে সবকিছু। 60 সেকেন্ড পার হওয়ার আগে অবস্থা সামলে নিল এজেন্ট নিয়ন। হামাগুড়ি দিয়ে নিচে পড়ে থাকে এজেন্ট জিদানের রিভলভার তুলে নিবে তার আগে একটা শক্ত জুতোর পা তার বাঁ হাতের উপর কষে পাড়া দিয়ে আটকে ফেললো। চাপা আর্তনাদ করে উঠল এজেন্ট নিয়ন। মুখ তুলে তাকাতেই দেখলো এজেন্ট আনুশ দাঁড়ানো। ধ্বংসপ্রায় গাড়ি থেকে এইমাত্র বের হয়ে এসেছে সে। চরম আক্রোশে আর ঘৃণায় তার মুখ বিকৃত হয়ে আছে। এজেন্ট আনুশ হাঁটু মুড়ে বসলো যন্ত্রণায় কুকড়ে থাকা এজেন্ট নিয়নের পাশে। তারপর পাগলের মতো ঘুষি বসাতে লাগলো এজেন্ট নিয়নের মুখ বরাবর। এজেন্ট নিয়ন দাঁতে দাঁত চেপে সে ঘুষিগুলো সামাল দিতে লাগলো। মুক্ত ডান হাতটা কেবল মাটির আশেপাশ খিমচে ধরে ঘুরছে, কোনো একটা আঘাত করা যায় এমন বস্তুর আশা। এজেন্ট আনুশের ইগলের মতো সতর্ক চোখ তা 2 মিনিটের মাথায় ধরতে পারলো। বোঝার সাথে সাথে সে তার পকেটে ছুরি বের করে থ্যাচ করে গেঁথে দিল এজেন্ট নিয়নের সেই হাতে। অসহ্য ব্যথায় ঠোঁট কামড়ে গুঙিয়ে উঠল এজেন্ট নিয়ন। এজেন্ট আনুশ তার কলার ধরে টেনে মাটিতে বসালো। হিসিস করে বলল, এইবার তোরে আমি নিজ হাতে খুন করব, জানোয়ারের বাচ্চা। এজেন্ট নিয়ন হাসলো। রক্তমাখা মুখে তার সে হাসি বড় বিচিত্র দেখালো। হাসতে হাসতে বলল এজেন্ট নিয়ন, দুঃখজনক হলেও সত্য, এদের নিয়লকে খুন করার জন্য যে যোগ্যতা লাগে সে যোগ্যতা তোমার নাই, ব্ল্যাক এজেন্সির পোষা কুত্তা। এজেন্ট নিয়ন তার কথা শেষ করার সাথে সাথে তার মাথা হেলিয়ে প্রচণ্ড জোরে ঠুকে দিল এজেন্ট আনুশের কপাল বরাবর। অপ্রত্যাশিত এই মারের ধাক্কা সামলাতে পিছনে ঝুঁকে গেল এজেন্ট আনুশ। আগলা হয়ে গেল এজেন্ট নিয়নের বাহাতের উপর তার পায়ের চাপ। সেই সামান্য সময় হ্যাঁচকা টানে আনুশের পায়ের নিচ থেকে নিজের বা হাত মুক্ত করে আনলো নিয়ন। সেই হাত দিয়ে অন্য হাতে গেঁথে থাকা ছুরিটা এক ঝটকায় বের করে এনে বসিয়ে দিল এজেন্ট আনুশের গলা বরাবর। এজেন্ট আনুশ তার মাথার বাড়ি সামলে মাত্র সামনে ফিরেছে। গলা বরাবর ধারালো ছুরির ঘায়ে কলকল করে রক্ত বের হলো এজেন্ট আনুশের গলা থেকে। এজেন্ট আনুশ 2 হাতে গলা চেপে ধরলো। অবিশ্বাসের চোখে তাকালো এজেন্ট নিয়নের দিকে, যেন এখন সে বিশ্বাস করতে পারছে না সে হেরে গেছে এজেন্ট নিয়নের কাছে। এজেন্ট আনুশ হা করে শ্বাস নিতে গিয়ে বাতাসে খাবি খেলো কয়েকবার, তারপর কাত হয়ে পড়ে গেল। মাটিতে পড়েও কাটা মাছের মতো তরপাচ্ছে সে। এজেন্ট নিয়ন হাত বাড়িয়ে এজেন্ট আনুশের পকেটের ফোনটা নিজের পকেটে ঢোকালো প্রথম। তারপর মাটিতে বসে কিছুক্ষণ বিশ্রাম নিল ব্যথার ক্লান্তি সামলে নেওয়ার জন্যে। তারপর খোঁড়াতে খোঁড়াতে উঠে দাঁড়ালো সে। রাস্তার একপাশে পড়ে থাকা এজেন্ট জিদানের রিভলভারটা ধীরে ধীরে তুলে নিল এজেন্ট নিয়ন। তারপর এজেন্ট আনুশ বরাবর গুলি করতে গিয়ে কিভাবে যেন গুলি করলো না। দীর্ঘ 2 মিনিট নিশানা করেও নামিয়ে রাখলো তার আগ্নেয়াস্ত্র। একটু দূরে রাস্তার পাশে জংলা জায়গায় আড়ালে থামিয়ে রাখা হয়েছিল মেজর জেনারেল শাহিন সাদাতের গাড়িটা। সেখানে বসে থেকে পুরোটা দেখলেন তিনি। এজেন্ট নিয়ন তাকে বাঁচিয়ে দিয়েছে। শুধু তাকে বাঁচিয়েছে এমন না, তার সাথে সেনা অফিসাররা এই লড়াইয়ে অংশ নিলে সেনাবাহিনী আর ব্ল্যাক এজেন্সির মুখোমুখি লড়াই হতো। আর ফলাফল হিসেবে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে যে অবশ্যম্ভাবী স্নায়ুযুদ্ধ শুরু হতো সেটা থেকেও বাঁচিয়েছে তাকে এজেন্ট নিয়ন। ব্ল্যাক এজেন্সি কোনোভাবেই তাদের এজেন্ট খুন করার দায় সেনাবাহিনীর উপর চাপাতে পারবে না, কারণ পুরো হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরই একজন ব্ল্যাক এজেন্সির তুরুপেত্তাস এজেন্ট নিয়ন। তাই চুপচাপ সোনামুখ করে এই ঘটনা আড়াল করা ছাড়া আর কোনো উপায় ব্ল্যাক এজেন্সির আছে বলে মনে হয় না। মেজর জেনারেল শাহিন সাদাত চোখ নামিয়ে আপুর মনে বিড়বিড় করলেন, মার্বেলাস। পাশের বডিগার্ডটা তো বলেই বসলো, এটা মানুষ না আর কিছু। সামনে বসা সেনা অফিসার অবশ্য এজেন্ট নিয়নের প্রশংসা করার তলে চোখ দিল না, চেঁচিয়ে বলল, স্যার ওই দেখেন ওই ছোকরা তো পালাচ্ছে। মেজর জেনারেল শাহিন সাদাত গাড়ির জানালার দিকে ফিরে তাকালেন। কাজ শেষে এজেন্ট নিয়নের এই গাড়ির দিকে ফেরত আসার কথা ছিল, কিন্তু তা না করে সে খোঁড়াতে খোঁড়াতে রাস্তার অন্য পাশে সেগুন বাগানের দিকে এগিয়ে যাচ্ছে। সেগুন বনের ভেতরে ঢোকার ঠিক আগ মুহূর্তে ছেলেটা একটু থমকে দাঁড়ালো।
মাথা ঘুরিয়ে তাকালো মেজর জেনারেল শাহিন সাদাতের গাড়ির দিকে, যেন সে বুঝতে পারছে মেজর জেনারেল শাহিন সাদাত চাইলেই তার মুক্ত হাতে আবারও লোহার করার বাঁধন এঁটে বসবে। এজেন্ট নিয়নের মুখ রক্তে মাখামাখি হয়ে আছে, জামাটাও রক্তে ভিজে একাকার, ডান হাতে ছুরির আঘাত থেকে গড়িয়ে পড়া রক্তে মাটি ভিজে যাওয়ার জোগাড়। তার মাঝে কি আশ্চর্য সুন্দর লাগছে ছেলেটাকে, মনে হচ্ছে যুদ্ধের ময়দানে ক্লান্ত এক রাজপুত্র। স্যার, আমরা কি ধরে আনবো ওই বদমাশটাকে? খড়খড়ে গলায় অনুমতি চাইল মেজর জেনারেল শাহিন সাদাতের বডিগার্ড। এজেন্ট নিয়নের দিকে তাকে অদ্ভুত এক টুকরো হাসি ফুটল মেজর জেনারেল শাহিন সাদাতের ঠোঁটের কোণে। তিনি শান্ত ভঙ্গিতে না সূচক ইশারা করলেন, মুখে বললেন, প্রয়োজন নেই। ততক্ষণে এজেন্ট নিয়ন ঘুরে দাঁড়িয়েছে, ধীর পায়ে হারিয়ে গেছে সেগুন বাগানের সবুজে। ইংরেজিতে একটা বিখ্যাত প্রবাদ আছে, টাইম হিলস এভরিথিং। বাংলা করলে মোটামুটি যার মানে দাঁড়ায় সময়ের সাথে সাথে সব ক্ষতই সেরে যায়। তামান্নার মনে হচ্ছে কথাটাই ভুল আছে, সময়ের কাছে কেবল মানুষের শারীরিক ক্ষত সারিয়ে তোলার ক্ষমতা আছে, কিন্তু যতদিনই যাক সময় মানুষের মানসিক ক্ষতের সামান্যতম উপশম করতে পারে না। শুধুমাত্র ধীরে ধীরে সেই ক্ষতের ব্যথাটা সয়ে যায়। একটা পর্যায়ে এসে মানুষ তার একসময় তীব্র মানসিক যন্ত্রণার সাথে বেঁচে থাকতে শিখে যায়। মেজর সাদাতের সাথে তামান্নার শেষ দেখা হওয়ার পর আরও 7 দিন কেটে গেছে। এই 7 দিনে আরও অজস্র ঘটনা ঘটে গেছে। মেজর সাদাতকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, কেবল এইটুকুই জানতে পেরেছে তামান্না। তারপরে আর কোনো কিছুই জানা যায়নি। মেজর জেনারেল শাহিন সাদাত তার ছেলের ব্যাপারে অসম্ভব সতর্ক আছেন, একটা তথ্য বাইরে লিক হওয়ার সুযোগ নেই। এদিকে সেনাবাহিনীর এক প্রেস ব্রিফিংয়ে আফিক হাসান নামের পাগলা সাংবাদিক চাকরি চলে যায় অবস্থা। কোনো বাংলাদেশ ব্যাংকের দুর্নীতিবাদ জিএম কাহিনী ফাঁস হওয়ার পরে ব্ল্যাক এজেন্সির গুজবও হাওয়ায় মিলিয়ে গিয়েছে এবং তামান্না আর ক্যাপ্টেন ফারুকের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হয়েছে। ক্যাপ্টেন ফারুকের সামনের প্রমোশন স্থগিত করা হয়েছে এবং তামান্নাকে খাগড়াছড়ি সবুজনগর চেকপয়েন্টে বদলি করা হয়েছে। তামান্না তার প্রয়োজনীয় ছাড়পত্র নেওয়ার জন্য সেই সকাল থেকে হেডকোয়ার্টারে বসে আছে। কর্নেল রাকিনের থেকে ট্রান্সফার অর্ডারে সাইন করাতে হবে, অথচ কর্নেল রাকিন নাকি মহাব্যস্ত। সামনের মাসের 1 তারিখে তামান্নার জয়েনিং, এখনও প্রচুর গোছগাছ বাকি আছে। তামান্না তার বেঞ্চে ঠ্যাস দিয়ে ছোট্ট নিঃশ্বাস ফেলল। ইদানিং তার রাত্রে ঘুম হয় না, চোখ বন্ধ করলে সে মেজর সাদাতকে দেখে, অনিকে দেখে, এজেন্ট নিয়নকে দেখে। তামান্না চোখ জ্বলছে, ইদানিংকালে তার চোখে পানি আসে না, নিষ্ফল আক্রোশ কেবল পুড়তে থাকে কুচকুচে কালো চোখের মণি। ক্যাপ্টেন তামান্না। আচমকা ডাকে বাস্তবে ফিরল তামান্না, মুখ তুলে তাকালো আগন্তুকের দিকে। সার্জেন্ট প্রকাশ দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন তামান্না, রাকিন স্যার আপনাকে ডেকেছেন। খসখসে গলায় বলল সার্জেন্ট প্রকাশ, চেহারায় সেনা অফিসারদের মুখের প্রচলিত কাঠিন্য। তামান্না বিনা বাক্য ব্যয়ে উঠে দাঁড়ালো। কর্নেল রাকিনের সাথে এমনিতেও তার কথা বলার প্রয়োজন ছিল। কর্নেল রাকিনের রুমটা অস্বাভাবিক ঠান্ডা, শীতের সময়টাতেও এসি চলছে। তামান্নার মুখ দেখে অবশ্য বোঝা গেল না তার কোনো অসুবিধা হচ্ছে নাকি হচ্ছে না। পাথরের মতো ভাবলেশীন তার মুখ। কর্নেল রাকিন একগাদা ফাইলে সাইন করছিল। তামান্নাকে দেখে ফাইলগুলো একপাশে সরিয়ে রাখলো, শান্ত কণ্ঠে বলল, বসো তামান্না। তামান্না একবার ভাবলো সে বলবে, দাঁড়িয়ে ঠিক আছে, কিন্তু কি ভেবে যেন বলল না। চেয়ারটা সাবধানে টেনে বসলো। কর্নেল রাকিন তামান্নার চোখে চোখ রেখে বলল, এজেন্ট নিয়ানের সাথে এই কদিন তোমার কোনো যোগাযোগ হয়েছে কি? বিদ্যুৎ স্পৃষ্টের মতো চমকে উঠল তামান্না। এজেন্ট নিয়নের কথা কর্নেল রাকিন কি করে জানলো সেই কৌতূহলে। কর্নেল রাকিন অবশ্য তার অনুচ্চারিত প্রশ্নটা ধরতে পারল। পাশে রাখা চায়ের কাপটা নিজের দিকে টেনে নিতে নিতে বলল, তোমাদের প্রাণের প্রিয় স্কাউট সাদাব এদের নিয়নের কথা শাহিন স্যারকে বলে গেছে, আর স্যার বলেছে আমাকে। এখন আমার প্রশ্নের উত্তর দাও। এজেন্ট নিয়নের সাথে তোমার সাম্প্রতিক সময় যোগাযোগ হয়েছে কি? তামান্না ঢোক গিলল। যোগাযোগ হবে কি করে স্যার? এজেন্ট নিয়ন তো ব্ল্যাক এজেন্সিতে আটকা। পালিয়েছে। তামান্নার কথা শেষ হওয়ার আগেই দুম করে বলে বসলো কর্নেল রাকিন। বলাই বাহুল্য, শাহিন সাদাত তার বিশ্বস্ত ছাত্রের কাছে কোনো কিছুই গোপন করেনি। তামান্না স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে মন থেকে পাহাড় সমান ভার নেমে গেছে। কর্নেল রাকিন তামান্নার হতভম্ব মুখের দিকে তাকিয়ে চোখ কুচকালো, বিরক্ত কণ্ঠে বলল, তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে এজেন্ট নিয়নের সাথে তোমার দেখা হয়নি। এই সহজ জিনিসটা মুখে বললে কি হয়? তামান্না এবারও উত্তর দিল না। এত বড় একটা স্বস্তিদায়ক সংবাদের খুশি উপচে পড়ছে তার চোখ মুখ থেকে। কর্নেল রাকিন তামান্নার এই আনন্দ উপভোগের জন্য বেশি সময় দিল না। ড্রয়ার থেকে একটা স্মার্টফোন বের করে তামান্নার দিকে এগিয়ে দিল। তামান্না প্রশ্নবোধক চোখে তাকালো। কর্নেল রাকিন নির্লিপ্ত কণ্ঠে বলল, মেজর সাদাপের ফোন তদন্ত কমিটি বাজেয়াপ্ত করেছিল, কিন্তু মেজর তোয়ার মার্ডার কেসে সাদাপ নির্দোষ প্রমাণ হওয়ায় ফোনটা শাহিন স্যারকে ফেরত দেওয়া হয়। স্যার বিদেশ যাওয়ার আগে এই ফোনটা তোমাকে দিতে বলে গিয়েছে। তামান্না কাপা হাতে ফোনটা নিল। কর্নেল রাকিন টেবিলের ফাইলগুলো তুলতে তুলতে বলার জন্যই বলছে এমন ভঙ্গিতে বলল,
মেজর সাদাপের অবস্থা এমনিতেও ভালো না। কাল রাতে তার ব্রেন টিউমারের অপারেশন হয়েছে। অপারেশনের পরে একবারও জ্ঞান ফিরেনি মেজর সাদাপের। এমন অপারেশনের পরে জ্ঞান না ফিরার আমার থেকে তুমি ভালো বোঝো, তাই না? মাথা নিচু করলো তামান্না, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরলো অবাধ্য আবেগগুলোকে আড়াল করতে। কর্নেল রাকিল দেখেই না দেখার ভান করলো, নিষ্ঠুরের মতো বলল, হোয়াট ডাজ দ্যাট মিন ড্যান্ডো? তামান্না, সাদাত স্যার কোমাতে চলে গেছেন স্যার, মৃত্যু থেকে এক ধাপ পিছিয়ে মাত্র। তামান্না থেমে থেমে বলল। কর্নেল রাকিন তার ফাইল নিয়ে উঠে দাঁড়ালো, শান্ত কণ্ঠে যোগ করলো, তামান্না, আমার সাউদ্দিন সাহেব স্যারের সাথে কিছু কাজ আছে। আমি কাজ ছেড়ে আসছি। আমি এসে তোমার ট্রান্সফার ফর্মে সাইন করব। তোমার নিশ্চয়ই অপেক্ষা করতে আপত্তি নেই, রাইট? ইয়েস স্যার, আই ক্যান ওয়েট। ক্লান্ত কণ্ঠে বলল তামান্না। কর্নেল রাকিন রুম থেকে বের হয়ে গেল। তামান্না কিছুক্ষণ চুপচাপ ফোনটা আঁকড়ে ধরে বসে রইল, যেন এই সামান্য ফোনে মেজর সাদাতের অস্তিত্ব অনুভব করতে চাইছে সে। তারপর ধীরে ধীরে ফোনটা অন করলো তামান্না। ফোন আনলক করা আছে। তদন্ত হওয়ার সময় নিশ্চয়ই ফোনটার সব লক ক্যান্সেল করা হয়েছে। তামান্নার আঙ্গুল ফোনটার বিভিন্ন ফোল্ডারে ঘুরে বেড়াতে লাগলো। কিছু দরকারি ফোন নাম্বার ছাড়া বলার মতো কিছুই নেই। আচমকা স্ক্রলিং করতে করতে উপরে নোটিফিকেশনে আটকে গেল তামান্নার চোখ। লাল বক্সে জলজল করছে একটা বাক্য, ইউ হ্যাভ ওয়ান আনওয়াচ ভিডিও। নিজের অজান্তে ভিডিও ফোল্ডারে ক্লিক করলো তামান্না। একটা মাত্র ভিডিও, তাও আবার 2 মিনিটে। তামান্না ভিডিওটা অন করতে পর্দায় মেজর সাদাতকে দেখা গেল। ঢোলা ফতুয়ার কালো প্যান্ট, সেই অতি পরিচিত মানুষটা শান্ত মুখে তাকিয়ে আছে ফোনের ক্যামেরার দিকে। হ্যালো তামান্না। মেজর সাদাতের নরম কণ্ঠটা যেন তীরের মতো আঘাত করলো তামান্নার বুকের মাঝে। মাত্র 7 দিন হয়েছে, অথচ তার মনে হচ্ছে কতদিন হলো সেই মেজর সাদাতের কণ্ঠ শুনেনি। তামান্না, তুমি ভিডিও দেখার মানে কি জানো? আমাদের একসাথে চলার সমাপ্তি চলে এসছে। হ্যালো তামান্না। তামান্না, তুমি এই ভিডিওটি দেখার মানে কি জানো? আমাদের একসাথে চলার সমাপ্তি চলে এসছে। এই সমাপ্তিতে আমার এন্ডিং এখনই কল্পনা করে নিতে পারছি। মারা গেছে আমি, তাই না? ভিডিও থেকে ভেসে আসা শান্ত কণ্ঠস্বরটা একটু থামলো। তামান্না জানে তার কথা শোনার কেউ নেই, তবুও সে ফিসফিস করে বলল, কে দিয়েছে আপনাকে এভাবে চলে যাওয়ার অধিকার? তামান্নার কথা জবাবে যেন মেজর সাদাতের কণ্ঠস্বর আবারও ভেসে এলো ফোনের স্পিকার থেকে। তামান্না, আমি হয়তো আমার কাঁধের সমস্ত ঝামেলা গুছিয়ে দিয়ে নিশ্চিন্তে মারা গেলাম, কিন্তু তুমি নিশ্চয় অথৈ জলে পড়েছ। একের পর এক ভয়ঙ্কর ঝামেলার ঝটকায় তোমার কি অবস্থা তা আমি হয়তো কল্পনা করতে পারছি না, কিন্তু আমার কেন যেন বিন্দুমাত্র চিন্তা হচ্ছে না। হ্যাপি লাইফ হাসপাতালে সেই রাতে আমি তোমার মাথায় যখন পিস্তল ধরেছিলাম, আর তুমি সেই পিস্তলের সামনে নির্বিকার মুখে বাচ্চাটাকে রুখে দাঁড়িয়েছিলে, তখন আমি মোটামুটি ভাবে বুঝে গিয়েছিলাম তুমি পারবে। অনেক কষ্ট হবে, কিন্তু তুমি পারবে। তুমি নিজেকে যতটা সাধারণ মনে করো, তুমি তার থেকে অসাধারণ এক মেয়ে। সমস্ত দুনিয়া যখন এই বাচ্চাটার অস্তিত্ব অস্বীকার করতে চেয়েছিল, তখন তুমি একা বাচ্চাটাকে আগলে রেখেছ। দানবের মুখোশের আড়ালে থাকা 10 বছরের নিষ্পাপ বাচ্চাটাকে খুঁজে বের করেছ, যা আমি মেজর সাদাত হাজার চেষ্টাতেও পারতাম না। কাজেই ক্যাপ্টেন তামান্না হাসিন খান, ধরে নাও স্কোয়াড লিডার মেজর সাদাতের পক্ষ থেকে তোমার জন্য শেষ আদেশ হলো। একটু থামলো মেজর সাদাত, ক্যামেরার দিকে স্থির হলো তার চোখ জোড়া, যেন সামনে বসা তামান্নাকে দেখছে সে। শান্ত কণ্ঠে বলল মেজর সাদাত, ডোন্ট গিভ আপ। শেষ পর্যন্ত হাল ছেড়ো না। দীর্ঘ 7টা দিন পর তামান্না ঝরঝর করে কান্না করে দিল। ফোনের স্ক্রিনের উপর ফোটায় ফোটায় জমা হতে লাগলো তার অশ্রুবিন্দু। এরকম একটা আদেশ একা তোমার উপর চাপিয়ে দেওয়ার জন্য আমার মাঝে মাঝে ভয় হয় তামান্না। এই ভয় যে পরিস্থিতি না জেনে এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে সামনে এগিয়ে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যায় কিনা। কিন্তু তারপরে আমি যখন তোমাকে গভীর মমতে অনেকে ঘুম পাড়াতে দেখি, আমার সমস্ত সংশয় দূর হয়ে যায়। তুমি না পারলে কেউ পারবে না তামান্না। তুমি না পারলে কেউ পারবে না তামান্না। আপাত দৃষ্টিতে বন্ধ পথের মাঝে পথ খোঁজার জন্য যা লাগে তা তোমার আছে। আমি তাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আমার মনে হয় আমি নিশ্চিন্তে মারা যেতে পারবো। আবারও দম নিতে থামলো মেজর সাদাত, থেমে থেমে বলল, তামান্না, তুমি কি সময় সুযোগ পেলে অনেকে আমার হয়ে একটা কথা বলতে পারবে? বলবে যে আমি আসলে অসম্ভব নাকি একজন মানুষ যে অনির মতো ছেলে বাবা হতে পেরেছে। আমার যদি সামর্থ্য থাকতো, আমি সারা জীবন তোমাকে আর অনেকে আগলে রাখতাম, কোনো দুঃস্বপ্ন যাতে তোমাদের স্পর্শ করতে না পারে। মেজর সাদাত তার হাত ঘড়ির দিকে তাকালো। অনেকটা সময় হয়ে গেছে বুঝতে পারলো সে। আপন মনেই বিড়বিড় করলো, ড্যাম, সময় নেই হাতে।
তারপরে ফোনটা হাতে নিতে নিতে বলল মেজর সাদাত। তাহলে তামান্না, এখানে গুড বাই। একটু থেমে পূর্ণ চোখে সে যেন তাকালো তামান্নার দিকে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তামান্না, একেবারে শেষ মুহূর্তে আমার সাদা কালো জীবনের আশার আলো হয়ে আসার জন্য, অনেকে আপন করে নেওয়ার জন্য, আর বারবার আমার অজস্র নিষ্ঠুরতা উপেক্ষা করে গভীর মমতায় আমাদের ঘিরে রাখার জন্য। সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। মেজর সাদাত মাথা নিচু করে রইল কিছুক্ষণ, তারপর মুখ তুলে হাসলো একটু অন্যমনস্ক স্বরে বলল, তামান্না, তোমার চোখ জোর অসম্ভব সুন্দর। এই তথ্য কি তুমি জানো? মেজর সাদাত মুখ তুলে তাকালো। কি আশ্চর্য বিষণ্ণতা খেলা করছে তার চোখে। সেই বিষণ্ণতায় স্পর্শই যেন লাগলো তার চিরদিনের শান্ত কণ্ঠস্বরে। আই এম সরি, এই কথাটা আমার তোমাকে অনেক আগে বলা উচিত ছিল, অনেক অনেক আগে। ঠিক মুহূর্তে অন্ধকার নেমে এলো ফোনের স্ক্রিনে। ভিডিও শেষ। তামান্না এবার আর কাঁদলো না, চোখ মুছে যত্ন করে ফোনের স্ক্রিনটাতে হাত বুলালো। সে ফিসফিস করে বলল, চিন্তা করবেন না মেজর, আই গট দিস। ঠিক সেই মুহূর্তে কর্নেল রাকিন অফিসের ভেতরে ঢুকলো। তামান্না ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে মিলিটারি নিয়মে স্যালুট ঠুকলো। কর্নেল রাকিন মাথা নাড়িয়ে স্যালুট গ্রহণ করলো। চেয়ারে বসতে বসতে তামান্নার বিধ্বস্ত মুখের দিকে তাকিয়ে সম্ভবত কিছু আন্দাজ করতে পারলো সে, কিন্তু এই প্রসঙ্গে কিছুই বলল না কর্নেল। তামান্না ট্রান্সফার অর্ডারে সাইন করতে যাবে তার ঠিক আগ মুহূর্তে তামান্না ঠান্ডা কণ্ঠে বলল, স্যার, আমার একটা জিনিস জানা দরকার। থমকে গেল কর্নেল রাকিনের কলম। প্রশ্নবোধক চোখে তাকালো তামান্নার দিকে। এই শহরে কারো উপর 24 ঘন্টা নজর রাখার জন্য সবচেয়ে কার্যকর মিডিয়া কোনটা? তামান্না একই স্বরে বলল। 1 মিনিটের জন্য স্তব্ধ হয়ে গেল কর্নেল রাকিন। চমকের ধাক্কা সামনে কড়া গলায় বলল, মেয়ে, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মেজর সাদাতের একসময় স্কোয়াড লিডার কর্নেল রাকিনের সাথে স্যার। তামান্না নির্বিকার মুখে বলল, তাছাড়া এমনিতেও আমি খাগড়াছড়িতেই বদলি হচ্ছি। ইউ নো, আই হ্যাভ নাথিং টু লুজ। কর্নেল রাকিন স্থির চোখে তামান্নার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। শীতল কণ্ঠে প্রশ্ন করলো, তা নজর কার উপরে রাখতে চাইছো? লেফটেন্যান্ট কর্নেল ইকবালের উপর? শৈবাল সিদ্দিক পর্যন্ত যাওয়ার জন্য তার থেকে বেটার কেউ আছে বলে তো মনে হয় না। উত্তর দিল না তামান্না। তার নীরবতাকে সম্মতি সূচক ধরে নিল কর্নেল রাকিন। একই স্বরে বলল, সিদ্দিক গ্রুপের সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? ওরা দিনকে রাত করে দিতে পারে। দেশের প্রত্যেকটা সেক্টরে ওদের জাল বিছানো। তামান্নার ঠোঁটের কোনো এক টুকরো ঠান্ডা হাসি ফুটলো। সে সহজ স্বরে বলল, স্যার, আমি কিছুই জানি না, জানতে চাইও না। শুধু এটুকু জানি, হয় আমি আমার ছেলেকে ফেরত আনবো, নয় শৈবাল সিদ্দিকের মরা লাশ। দ্যাটস ইট। কর্নেল রাকিন দ্বিতীয়বারের মতো চমকালো। তামান্নার পিছনে একসময় মেজর সাদাতের ছায়া দেখছে সে। মেজর সাদাত নেই, কিন্তু তার অসম্ভব শক্তিশালী নীতিবোধের বীজ সে বুনে দিয়ে গেছে এই মেয়ের মধ্যে। ছোট্ট নিঃশ্বাস ফেলল কর্নেল রাকিন। চেয়ারে ঠাস দিয়ে বলল, ঢাকা শহরের দক্ষিণ সিটি কর্পোরেশনের পকেটমার ছিনতাইকারী চাঁদাবাজদের সবচেয়ে বড় গ্যাং হলো মাওলা গ্যাং। রৌশনী মাওলা এই গ্যাংয়ের লিডার। ইফ ইউ ক্যান ম্যানেজ হার, শি ক্যান মেট ইট। কর্নেল রাকিন একটা কাগজে খসখস করে রোশনি মাওলার ঠিকানা লিখলো। সেটা তামান্নার দিকে বাড়িয়ে দিয়ে বলল, আগেই সাবধান করছি, রৌশন কিন্তু ইজি কেস না। তামান্না হাত বাড়িয়ে কাগজটা নিল। স্বাভাবিক গলায় বলল, আই উইল কিপ দ্যাট ইন মাইন্ড স্যার। ঠিক সেই সময় নিউ ইয়র্কের বিখ্যাত এক হাসপাতালের করিডোরের বেঞ্চে ক্লান্ত ভঙ্গিতে বসে আছেন মেজর জেনারেল শাহিন সাদাত। তার ছেলেটা মারা যাচ্ছে। অপারেশনের পরে ডাক্তারের সাথে কথা বলে যা বুঝলেন তাতে এটাই ছিল তাদের মূল কথা। তাহমিনা মারা যাওয়ার পর শাহিন সাদাত মনে করেছিলেন তিনি কান্না করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এই প্রথম তিনি আশ্চর্য হয়ে আবিষ্কার করলেন তার চোখে পানি জমছে। চোখের পানি সামলাতে তিনি মুখ উপরে তুললেন। ঠিক সেই সময় হতভম্ব হয়ে দেখলেন করিডোরের প্রান্তে তার বড় মেয়ে শাওলি দাঁড়ানো। দীর্ঘ 10 বছরেরও বেশি সময় পর শাহিন সাদাত মেয়েকে দেখলেন। শাওলি চেহারা সময়ের পরিক্রমায় অবিকল তাহমিনার মতো লাগছে। কান্নার প্রভাবে ফর্সা মুখ লাল হয়ে আছে, চুল এলোমেলো। শাওলি আলুথালু পায়ে তার বাবার দিকে ছুটে এলো। শাহিন সাদাতের বুকে অর্থহীন কিল বসাতে বসাতে চিৎকার করে কাঁদতে লাগলো মেজর সাদাতের বড় বোন শাওলি সাদাত। আমি সাইদকে তোমার ভরসায় রেখে গিয়েছিলাম, এখন ওর এই অবস্থা কেন? আমার ভাই হাসপাতালে কি করে? এত যত্নে যেই বাচ্চাটাকে আমি বড় করেছি, সে কেন এভাবে মারা যাচ্ছে? উত্তর দিচ্ছ না কেন আব্বা? আমার ভাই এখানে কি করে? ঠিক তার পাশের কেবিনের পেশেন্ট বেডে পড়ে আছে মেজর সাদাতের অসার শরীর। কোমা নামের এক অদ্ভুত আলো আধারের জগতে বন্দী হয়ে আছে সে। তার অতি প্রিয় বোন তার এত কাছে, অথচ তাকে একবার স্পর্শ করে দেখার ক্ষমতা নেই। অসম্ভব দুঃখী আর নিঃসঙ্গ ছেলেটার।
রোশনি মৌলা সন্ধ্যা 7:30টার পর কখনোই কারোর সাথে দেখা করে না। দীর্ঘ 12 বছর সে এই নিয়ম মেনে চলেছে। এমনকি 8 বছর আগে পুরানো ঢাকার হোসেন গ্যাংয়ের সাথে যখন তার গ্যাংয়ের মারাত্মক সংঘর্ষ চলছিল, তখন রাত 8টার দিকে এলাকার এমপি এসেছিল তার এখানে হোসেন মিয়ার পক্ষ থেকে হুমকি ধামকি দিতে। রোশনি তার সাথে দেখা তো করেনি, উল্টো লোক পাঠিয়ে বলেছে রাত 7:30টার পর রোশনি মৌলা আউট অফ নেটওয়ার্ক। এমপি বিরাট গালিগালাজ করেছিল, পুলিশ ডাকার হুমকি দিয়েছিল, লাভ হয়নি। রোশনি দেখা করেনি। এত হুমকির প্রতি উত্তরে একটা বাক্যই বলেছে, এমপি সাহেব রে পরের দিন আসতে। অবশ্য সেই পরের দিন আর আসেনি। পরের সকালে এমপি সাহেব হাঁটতে বের হয়েছিল। সেই সময় কেউ একজন তার ভুঁড়ি ফাঁসিয়ে দিয়ে কাজ খতম করে দিয়েছে। লোকমুখে প্রচলিত রোশনির লোকই এই কাজ করেছে, কিন্তু রোশনি এর প্রসঙ্গে নির্বিকার। সে এমপি শোকসভায় গলা ছেড়ে বক্তৃতা দিয়েছে, দেওয়ার সময় হাউমাউ করে কান্না তো আছে। তারপরের ইলেকশনে রোশনির লোক জুলফিকার আলী এমপি পদে দাঁড়ালো, আর জুলফিকার আলী নির্বাচিত হওয়ার পরে হোসেন গ্যাংয়ের চালবাজিও কেমন ধিমিয়ে গেল। দক্ষিণ সিটি কর্পোরেশনের 3য় শ্রেণীর অপরাধ জগৎ এখন রোশনি মওলার গ্যাংয়ের দখলে। দীর্ঘ 8 বছরে যে নিয়ম রোশনি ভাঙেনি, প্রথম সে নিয়ম ভাঙল রোশনি। রাত 7:45 এক মেয়ে তার বাড়ির সামনে হাজির হয়েছে। পরনে সাধারণ সালোয়ার কামিজ, মাথায় স্কার্ফ পেঁচানো, মুখে কালো মাস্ক, বাংলাদেশের 8-10টা সাধারণ মেয়ের পোশাক। কথা বলার ভঙ্গিও মার্জিত। গেটে দারোয়ানকেও আপনি সম্বোধন করেছে নাকি? রোশনির কাছে এমনিতে বদের হাড্ডি টাইপের মানুষ ছাড়া আর কেউ কোনোদিনও আসে না। এরকম সাধারণ মেয়ে তো দূরের কথা। এই কারণে রোশনির কৌতূহলী হয়েছে দেখে সে মেয়েটাকে ঢুকতে দিয়েছে। এখন 8টা বাজতে আর 5 মিনিট বাকি। রোশনি তার দর্শন দেওয়ার রুমের উঁচু গদিতে পা তুলে বসে আছে। মেয়েটা তার মুখোমুখি একটা চেয়ারে বসে আছে, এখন মাস্ক খোলেনি, তবে বোঝাই যাচ্ছে চেহারা এক ধরনের অস্বস্তি। রোশনি থুক করে পানদানিতে পানের পিক ফেলতে ফেলতে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।